আজকে যিনি আমাদের সঙ্গে আছেন তার নামটি আমরা তার মুখ থেকেই জানব। তিনি তার জীবনে ঘটে যাওয়া ঘটনা, তার বন্ধুর জীবনে ঘটে যাওয়া ঘটনা এবং তার চারপাশের সমাজ সভ্যতার মধ্যে যে সমস্ত বিষয় সে দেখেছে বা শুনেছে, মনের চোখে দেখার চেষ্টা করেছে, তারা সেগুলো আমাদেরকে বলবে। তবে তার আগে বরাবরের মতো কৃষ্ণ বালক কিছু একটা বলে শুরু করতে চায় আপনাদের সঙ্গে, তাহলে আপনারা আমাদের সঙ্গে আরো বেশি করে যুক্ত হতে পারবেন। এই ক্যাপিটাল এফএম শুরু করার পর থেকে বা আমাদের তাবিজ শুরু করার পর থেকে নানাভাবে নানা মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, আবার কোনো কোনো সময় অনেক ক্লাবও আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। তারই ধারাবাহিকতা আমাদের সঙ্গে বাংলাদেশ হরর ক্লাব নামে একটি সংগঠন আছে, যারা এই সমস্ত অদ্ভুত ঘটনা নিয়ে কথা বলতে, লিখতে, ভাবতে বা মানুষকে ভাবাতে পছন্দ করে। তাদের একজন সদস্য আছেন আফ্রিদি তুহিন। তিনি প্রতি শনিবার আমাদের শোনার প্রতীক্ষায় থাকেন। তিনি অনেক বড় বড় কমেন্টস করেন এবং তিনি গল্প এবং ঘটনা লিখে পাঠান। তার লিখে পাঠানো একটি ঘটনা দিয়ে আমরা আজকে অনুষ্ঠান শুরু করব এবং সেটি মনের চোখে আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করতে চাই একটু। কারণ যখন আমাদের গেস্ট কথা বলা শুরু করবে তখন তো তিনি অন্য একটি প্রসঙ্গের অবতারণা করবেনই। কৃষ্ণ বালককে শোনার জন্য মনের চোখে দেখা শুরু করতে হবে। ধরে নিন যে আপনি এমন একটি পরিবেশের মধ্যে আছেন, এমন একটি জায়গায় আপনার বাড়ি বা এমন একটি গ্রামে আপনি থাকেন যেটি আসলে ছায়া সুনিবিড় শান্তির নীড় টাইপের একটি জায়গা। অর্থাৎ কোলাহলমুক্ত ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমাজ সভ্যতার মধ্যে যে সমস্ত ঝুট ঝামেলা থাকে সেগুলো একেবারেই নেই। নিভৃত পল্লীর একটি জায়গা। আপনি শহুরে মানুষ। আপনি সেখানে কেন গিয়েছেন? ধরুন আপনি চাকরির সুবাদে দীর্ঘদিন ছুটি পেয়েছেন। মনে হচ্ছে যে এই শহরের এই কোলাহল, এই ট্রাফিক জ্যাম, এই যুদ্ধ, এই প্রতিযোগিতা, এখান থেকে একটু বাঁচার জন্য হলেও আপনি এমন একটি জায়গায় আশ্রয় নিতে চান যেখানে আপনাকে মানসিক প্রশান্তি দেবে, যেটি আপনাকে অন্যরকম জগতের সন্ধান দেবে। আমি বিশ্বাস করি যে আপনারা মনের চোখে সেটা দেখা শুরু করেছেন এবং অনেকে মনে মনে সেখানে পৌঁছে গেছেন। ধরুন আপনি একটা দোতলা বাড়িতে থাকেন। সে বাড়ির দোতলায় জানালার পাশে দক্ষিণমুখী জানালা, তার পাশে আপনার বিছানা, শোবার ঘর। আপনি খুবই যুক্তিবাদী মানুষ এবং খুবই সাহসী মানুষ এবং খুবই আপনার বয়স কম নয়, আপনি একেবারে বুড়িয়েও যাননি। আপনি টকবকে যুবক থেকে মাত্র পরিণত বয়সের দিকে এগুচ্ছেন। ধরুন আপনার বয়স 30 বা 32 বছর। আপনার ভেতরে আসলে ওরকম সামাজিক নানা রকম ভয়, ভীতি, এগুলো আপনাকে ছয় না। আর দ্বিতীয়ত আপনি যেহেতু কনক্রিটের শহরে বড় হয়েছেন এবং সেখানেই থাকেন, যেখানে সোডিয়ামের বাতি আছে, যেখানে টেলিভিশন আছে, যেখানে ফ্রিজ আছে, যেখানে অনেক অনেক ব্যাখ্যা এবং যুক্তির জায়গা আছে, সেখানে তো আসলে এরকম অতি প্রাকৃত বিষয়ের ভয় বা অন্য অনেক বিষয়ের ভয় সেটি তো আপনার মধ্যে নাড়া দেয় না। আপনি সেখানে থাকছেন, 4-5 দিন ধরে থাকছেন। মাঝে মধ্যে মনে হয় যে আপনি একা অনেকটা, এবং একাকিত্বের কারণে আপনার ভেতরে টুকটাক সন্দেহ, মনের ভেতরে একটু একটু শঙ্কা, অনেক প্রশ্ন তৈরি হয়, কিন্তু সেগুলো আপনি পাত্তা দেন না। কিন্তু একটু ভয়ের বিষয় হচ্ছে যে আপনার জানলা দিয়ে একটা বাঁশ বাগান দেখা যায় এবং সেই বাঁশ বাগানের নিচে একটা কবরস্থান আছে। এটা সামাজিক কবরস্থানের মতো, কিন্তু খুব বেশি বড় নয়। ধরুন 3-4টা পরিবার মিলে সেখানে দাফন কাফনের কাজকর্ম করে, পারিবারিক কবরস্থানের মতোই আর কি। হঠাৎ করে 4-5 দিনের মাথায় সেখানে ওই গ্রামে একটা মানুষ মারা যায় এবং মানুষ মারা যাওয়ার যে স্বাভাবিক নিয়ম, তাকে দাফন কাফন করা হবে। তো সবকিছু মিলিয়ে জানাজা পড়ানো হয়। জানাজা পড়ানোর পরে সেই বাঁশবাগান থেকে বাঁশ কেটে কবর তৈরি করা হয়। এবং আপনি যেহেতু সেখানে গেছেন এবং আপনি ওখানকার আত্মীয় স্বজন আপনার সেখানে আছে, আপনিও সেই বিষয়ের সঙ্গে সামিল হয়েছেন। দিনের বেলা আপনি সেখানে গেছেন, সে মানুষটা সেখানে দাফন করা হয়েছে, আপনি সেটা দেখেছেন। তারপরে সন্ধ্যা হয়েছে, আপনার প্রতিদিনের কর্মকাণ্ড শেষ করে আপনি রাতের বেলা ঘুমোতে গিয়েছেন। জানালা খোলাই থাকে, কারণ গরম, গ্রামে মাঝে মধ্যে কারেন্ট চলে যায়, যে কারণে আপনার জানালাটি বন্ধ করা হয় না আসলে। হঠাৎ করে আপনার মনে হচ্ছে যে ওই যে দিনের বেলা আপনি যে বাঁশবাগানে গিয়েছিলেন, যেখানে একটা মানুষকে দাফন করা হয়েছে, সেটি আপনার জানালা থেকে দেখা যায়। কিন্তু সেই বাঁশবাগান দেখা যায়, সেই গোরস্থানও দেখা যায়, এবং নতুন দেওয়া কবর যেটি আপনি দিনের বেলা নিজের চোখে দেখেছেন,
সেটিও আপনার চোখের সামনে মাঝে মধ্যে ভেসে ভেসে উঠছে, এবং ওই রাতে আপনার ভেতরে সত্যি সত্যি একটা ভয় কাজ করছে। এরকম একটি ভয় টয় নিয়ে আপনি ধরুন ঘুমিয়ে গেলেন। হঠাৎ করে শেষ রাতের একটু আগে আপনার হঠাৎ করে ঘুম ভেঙেছে। মানুষের হঠাৎ করে ঘুম ভেঙে যায় না? আপনার ভিতরে একটা আতঙ্ক নিয়ে আপনি ঘুমিয়েছেন, কিন্তু সেই আতঙ্ক থেকে আপনার মাঝরাতে অনিদ্রা হয়েছে, হঠাৎ করে ঘুম ভেঙেছে আপনার। ঘুম ভাঙার পর আপনার জানালা কিন্তু তখনও খোলা। তখন আপনার একটা অস্বস্তি লাগছে, জানালাটা মনে হয় বন্ধ করা দরকার। আপনার ভিতরে তখন প্রচন্ড ভয় কাজ করছে। ওই যে কবরস্থান, ওই যে অন্ধকার বাঁশবাগান, দিনের বেলার দাফন কাফন। আপনি ওই জানালার পাশে গিয়ে জানালাটা আটকানোর চেষ্টা করছেন। কৌতূহলবশত আপনি ওই কবরের দিকে তাকিয়েছেন এবং ওই বাঁশবাগানের দিকে তাকিয়েছেন। খুবই কাকতালীয় হলেও সত্য যে ঠিক ওই সময় কবরটার উপরের মাটিগুলো থপথপে সাদা মনে হচ্ছে আপনার। বিকেলে বা সন্ধ্যায় দাফন করা হয়েছে, রাতের বেলা কবরের মাটি অন্ধকারের মধ্যে ধপধপে সাদা হয়ে আছে। এটা দেখে আপনি আসলে অনেক বেশি ভয় পেয়েছেন, এবং আপনি যদি নিজে এখন ঠিক সেই জায়গায় নিজেকে প্রতিস্থাপন করেন এবং মনে করেন যে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন বা ঠিক যেখান থেকে শুয়ে বা বসে আপনি তাবিজ শুনছেন, হঠাৎ করে আপনার সামনে কোন একটা বিষয় যেটি স্বাভাবিক থাকার কথা অস্বাভাবিক আচরণ করছে, তাহলে আপনি যেরকম ভয় পাবেন, ঠিক যেরকমভাবে আপনি ধাক্কা খাবেন, ঠিক সেরকম একটা অবস্থা তখন তৈরি হয়েছে। তারপরে আপনি সেটাকে অ্যাভয়েড করে কোনো রকম দরজাটা বন্ধ করে, জানালাটা বন্ধ করে আপনি এসে শুয়েছেন এবং আপনি চেষ্টা করছেন যে কোনোভাবে ভোর যেন হয়, মানে ভোরের অপেক্ষা করছেন আপনি। কারণ এরকম একটা দম বন্ধ অবস্থার মধ্যে যেখানে আপনি একা থাকেন, সেখানে আসলে ভোরের অপেক্ষা করা ছাড়া আর কোনো কিছু করার কথা নয়। সে মনে মনে প্রচন্ড দোয়া দরুদ পড়ছে। তার কেবলই মনে হচ্ছে যে এই ঘরের মধ্যে তিনি আর একা নেই। তার খুব ভয় লাগছে এবং মনে হচ্ছে যে যখন তিনি চোখ বন্ধ করছেন, মনে হচ্ছে যে ওই ঘরের আশেপাশে কেউ যেন হাঁটাহাঁটি করছে, এবং ওই যে মানুষটাকে তিনি দাফন করে এসেছেন বিকেলবেলা বা দুপুরবেলা, তিনি তাকে ফিল করছেন। এরকম যখন অবস্থা হয় কারো, এবং এইরকম অবস্থার মধ্যে যখন তাকে মিনিট ঘন্টা পার করতে হয়, তখন তার আসলে প্রত্যেকটা সেকেন্ড মনে হয় এক একটা বছরের মতো। তার বুকের উপরে এক ধারা জগদ্দল পাথরের মতো একটা ভারী বিষয়, তার ভেতরে ভয়, তার শঙ্কা, সবকিছু মিলিয়ে, এবং সে কোনোভাবে চোখ বন্ধ করতে পারছে না। এবং চোখ যতবারই বন্ধ করছে ততবারই সে একই দৃশ্য দেখছে। মনে হচ্ছে যে কেউ তার চারপাশে ঘুরছে। তারপরে তার মনে হয়েছে যে আমি কাঁথাটা যদি মুড়ি দিয়ে মাথাটা ঢেকে ফেলি একেবারে, তাহলে হয়তোবা তার ভয় কিছুটা কমবে। তিনি সেই কাজটি করলেন। যে অদ্ভুত ঘটনাটা ঘটেছে, মানে এতক্ষণ মনে হচ্ছিল যে তিনি ভয় পাচ্ছেন, তখন মনে হচ্ছে না, ভয় না, তিনি আসলেই কোনো কিছু দেখছেন। তিনি যখন ওই কাঁথাটা মুড়ি দিয়ে গুটিসুটি মেয়ের বিছানার এক কোনায় শুয়ে আছেন, তার হঠাৎ করে মনে হলো যে বিছানার উপরে কেউ এসে বসলো। তিনি তার অস্তিত্ব টের পেলেন। একটা ছোট্ট দুলুনি খেলো বিছানাটা, কেউ এসে বসলে যেমন হয়। তারপরে সে শুয়ে পড়লো তার পাশে এসে। চিন্তা করেন তখন তার মানসিক এবং শারীরিক অবস্থা কেমন। তিনি থরথর করে কাঁপছেন। তিনি যখন ব্যাপারটি লিখে পাঠিয়েছেন, তখন বলছে, যখন ওই ঘটনাটা আমার মনে হয়, তখন আসলে আমার ভেতরে আর আমি থাকি না। এরপরে তিনি, মানে শেষ চেষ্টা বলে না মানুষ, তার সন্দেহ বা মনের ভেতরের আকুতি বা এই সমস্ত বিষয়গুলোকে দূর করার জন্য তিনি এক ঝটকায় তার মুখের থেকে তার চাদরটা নামিয়েছেন, এবং তিনি ডান কাত হয়ে শুয়েছিলেন। তিনি বাম দিকে তাকিয়ে দেখেন যে সাদা ধবধবে কাফন পরা একটা মানুষ তার পাশে শুয়ে আছে। প্রচন্ড বিশ্রী গন্ধ তার শরীর থেকে আসছে, এবং তিনি এক সেকেন্ডে যেন যার মুখের দিকে তাকিয়েছেন, দেখেন যে সেই মানুষটি ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে আছে, যাকে সে দাফন করে এসেছিল দুপুরবেলা। তারপরে তার আর কিচ্ছু মনে নেই। চিৎকার,
চিৎকারের পর দিন যখন তার চোখ তিনি মেলেন, দেখেন যে ওই বাড়ির কেয়ারটেকার তার পাশে বসে আছে এবং তিনি তাকে বলেন যে আমি এখন কোথায়, কি অবস্থার মধ্যে আছি। তখন সে বলে যে স্যার, আপনি কালকে চিৎকার করেছেন, চিৎকারের শব্দ শুনে আমি আসছি, সে থেকে আপনি সেন্সলেস, আপনার মাথায় অনেক পানি ঢাললাম, সকাল হওয়ার জন্য অপেক্ষা করলাম, এখন আপনি চোখ মেললেন, কাল রাতে কি হয়েছিল? এই একই প্রশ্ন ওই লোকের মাঝখানে বা লোকের মনের মধ্যেও ঘুরপাক খাচ্ছে যে কাল রাতে আসলে কি হয়েছিল। যাকে তিনি দেখেছেন এবং যে অস্তিত্ব তিনি টের পেয়েছেন এবং যাকে তিনি দাফন করে আসলেন, সে মানুষটি তার বিছানায় কিভাবে আসলো, সে কাফন পরা মানুষটি তার পাশে কিভাবে আসলো, কবরের মাটি কেন ধপধপে সাদা হয়েছিল, এরকম অনেক প্রশ্ন তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। উত্তর মিলছে না, উত্তর এখনো মেলেনি। যারা আমাদেরকে শুনছেন কান পেতে, যারা কৃষ্ণ বালকের কথার সঙ্গে সঙ্গে ছবি এঁকেছেন, যারা মনের চোখে আমাদেরকে দেখছেন এবং যারা আমাদের অতিথির গল্প শুনবেন, ঘটনা শুনবেন, তাদের কাছে যদি কোনো উত্তর থেকে থাকে, কৃষ্ণ বালক জানতে চায়, ক্যাপিটাল FM 94.8 আপনাদের কাছ থেকে জানতে চায়, লিখে পাঠাবেন CFM একটা স্পেস, আপনার নাম, আপনার টেক্সট পাঠাবেন 6969 এই নাম্বারে। আর আমরা ফেসবুকে আছি আপনাদের কানের অন্দর দিয়ে মনের বন্দরে। এবার অতিথির বলার পালা। আপনার পরিচয় দিয়ে প্রথমে আপনি কোন ঘটনাটি বলতে চান সেটি আমরা আপনার কাছ থেকে জানতে চাই। আসলে ধন্যবাদ আপনাকে। আমি সংলাপ। আমি আজকে আসলে আমার বন্ধুর প্রতিবেশীর সাথে ঘটে যাওয়া একটি বেশ অদ্ভুত ঘটনা সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। গ্রামে এক ভদ্রলোক, নাম হচ্ছিল ওনার আজাদ। আজাদের সাথে আজাদের বিয়ে করার পরে আজাদের বাচ্চা কাচ্চা হয় এবং তারপর থেকেই তার বউয়ের কারণে তার ওয়াইফ কোনোভাবেই চাচ্ছিলেন না যে আজাদ তার বাবা মায়ের সাথে থাকুক। এবং বিয়ের অনেক বছর পরে যখন ছেলে মেয়ে বড় হয়ে যায়, আজাদের তিনটা ছেলে মেয়ে, বড় মেয়ে, তারপরে ছেলে, তারপর একদম বাচ্চা একটা ছেলে। তো বাবা মায়ের সাথে একদিন ঝগড়াঝাটি করে আজাদ সিদ্ধান্ত নেয় যে সে আর তার বাবা মায়ের সাথে থাকবে না। এবং পৈতৃক সূত্রে পাওয়া, গ্রামে এটাকে বলা হয় কোলাগ, বড় মাঠ, রাস্তার পাশে বড় মাঠ, সেই মাঠের মধ্যে আজাদ একটা বাড়ি করে। তো ওই বাড়িটা করার সময় ওই বাড়ির পুকুর কেটে যে মাটিগুলো থাকে সেই মাটিগুলো ঘর বানানোর কাজে ব্যবহার করে আর পুকুরটা কেটে ফেলে। কিন্তু আজাদ ওই বাড়িটা করার সময় কোনো ধরনের কোনো, যেমন বাড়ি আমরা গ্রামে, বিশেষ করে গ্রাম শহর সব জায়গাতেই আমরা দেখবো যে কোনো বাড়ি বানানোর সময় দোয়া দুরুদ পড়া হয়, মিলাদ শরীফ পড়ানো হয়, হ্যাঁ, এই ধরনের কোনো কাজ তিনি করেননি। এবং যখন আজাদ বাড়িতে থাকা শুরু করলেন, ওই বাড়িতে নতুন বাড়ি, সামনে ছোট ছোট গাছ লাগিয়ে দিয়েছেন, ফুলের গাছ, সুন্দর একটা বাড়ি, ছিমছাম সাজানো, ছোট্ট একটা ঘর, টিনের ঘর, সামনেই পুকুর, একটা উঠান আছে। কিন্তু ওই বাড়িতে আসার পর থেকে আজাদ এবং আজাদের ওয়াইফ, তাদের দুজনারই খুব অস্থিরতা কাজ করছিল তাদের মনের মধ্যে এবং তারা বেশ অস্থির ছিলেন। আচ্ছা, হয়তো তারা ভেবেছিলেন যে হয়তো বাড়ি থেকে রাগারাগি করে বাবা মায়ের সাথে ঝগড়া করে চলে এসেছেন, এই জন্য তাদের মানসিকভাবে তারা এই সমস্যায় আছেন। এবং সেই বাড়িতে থাকার কিছুদিন পর থেকে, কিছুদিন বলতে 2-3 মাস পর, 2-3 মাস তারা বেশ ভালোই ছিলেন, 2-3 মাসের মধ্যে তাদের কোনো ঝামেলা হয়নি। কিন্তু 2-3 মাস পর থেকেই কিছু অস্বাভাবিক ঘটনা ঘটা শুরু করলো তাদের পরিবারের সাথে। তার যে ছোট বাচ্চাটা, সেই বাচ্চাটা সবসময় অস্বাভাবিক রকম কান্নাকাটি করত এবং খুব চিৎকার দিয়ে কান্না করতেন। সেই ছোট বাচ্চাটার কান্না থামানোর জন্য অনেক ধরনের পানি পড়া, অনেক মৌলভী সবার কাছেই গিয়েছিলেন। তো তারা পানি পড়া দিত, তাবিজ দিতেন, কিন্তু ওর কান্নাকাটি থামতো না। তো বাচ্চাটার কান্নাকাটি এরকম চলেই। তো এর মধ্যে আজাদ
তার পাশের যে প্রতিবেশী তার সাথে এই বিষয়টা শেয়ার করলেন এবং তিনি ওই বাচ্চাটাকে হচ্ছে উনি 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 হচ্ছেন একটু শিক্ষিত মানুষ আজাদের থেকে। উনি বললেন যে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য। তো ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পরে হচ্ছে ওইখানে কোনো মানে কাজ হয়নি। ওর কোনো রোগ নেই, ওর কোনো ব্যাধি নেই, ওর কোনো শারীরিক ঝামেলা নেই, কিন্তু ও হচ্ছে চিৎকার দিয়ে কান্না করতেন। আর আজাদের পরিবারে যে বাকি দুইটা ছেলে মেয়ে, মেয়েটা একটু বড় আর ছেলেটা হচ্ছে মেজো ছেলে, ওরা সবসময় খুব আনন্দে থাকতো, ওরা খুব হাসাহাসি করতো, হাসতো, খেলতো। ওই বাড়িতে আসার পর থেকে ওরা হাসি খেলে, বাট ওদের মধ্যে একটু একটু পরিবর্তন। ওরা একটু গম্ভীর থাকতেই ভালোবাসেন। একদিন হচ্ছে আজাদের ওয়াইফ দুপুরবেলা ওই নতুন পুকুরে কলসিতে পানি আনতে যায় এবং কলসিতে পানি আনতে যাওয়ার পরে সেই কলসি যখন সে পানি ভর্তি করে নিয়ে আসে তখন কলসি তার হাত থেকে পড়ে যায় এবং হাত থেকে পড়ে যাওয়ার পরে সেই কলসি, মাটির কলসি পড়ে গিয়ে তার পা কেটে যায়। সেই পায়ের যে ক্ষত সেটা শুকায় না এবং অনেক সময় নেয় এবং এই ক্ষত শুকানোর জন্য অনেক ধরনের প্রচেষ্টা করা হয়, বাট কোনো কাজ আসে না। হঠাৎ একদিন সে রাতের বেলায় শুনে কেউ একজন বলে যে এত সহজে শুকানোর নয়, আমি কেটে দিয়েছি তো। এবং তার কাছে খুব অস্বাভাবিক লাগে যে এটাকে আমি আসলেই শুনেছি। এবং সে এই ঘটনাটা আজাদের সাথে যখন শেয়ার করে তখন আজাদ এটাকে খুব হেসে খেলেই উড়িয়ে দেয়। এরকম ছোট ছোট ঘটনা তাদের সাথে ঘটতেই থাকে, প্রতিদিনই একটা না একটা ঘটনা ঘটেই। কোনদিন রান্না করতে গিয়ে চুলার আগুনে হচ্ছে পাকের ঘরের আগুন লেগে যায়, কলসি আনতে গিয়ে কলসি ভেঙে যায়, বাচ্চাদের হাত পা ভেঙে যায়, হাত পা কেটে যায়। তো এভাবে যাওয়ার পরে হচ্ছে আজাদের মনে একটু সন্দেহ হয় যে আসলে ঘটনাগুলো কেন ঘটছে। এবং সে তখন তার পাশের গ্রামের যে মসজিদের মৌলভী সাহেব তাকে বলেন যে তার বাড়িটাতে একটু দোয়া দুরুদ পড়িয়ে যেতে এবং এটা করে শিখ দেয়া, গ্রামের ভাষায় এইটাকে বলে শিখ দিতে। তিনি দোয়া দুরুদ পড়ে যান ঠিকই, কিন্তু তিনি হচ্ছে সেই অন্য কোনো প্রসেসে যাননি এবং আজাদকে বলে গিয়েছেন যেটা কিছুদিন পরে করো। তো ওই দোয়া দুরুদ পড়ার পর থেকে আজাদের উপদ্রবটা ঘরের মধ্যে থেকে ঘরের বাইরে চলে গিয়েছে। আগে যে সমস্ত সমস্যাগুলো ঘরের ভিতরে হতো সেগুলো এখন আর ঘরের ভিতরে হয় না, সেগুলো সব ঘরের বাইরে হয়। একদিন মাঝরাতে হঠাৎ করে আজাদের ছোট ছেলে চিৎকার চেঁচামেচি শুরু করলো। ও তো চিৎকার চেঁচামেচি করতেই থাকে। তো রাতের বেলায় কখনো ওর ঘুম ভাঙে না। একদিন হঠাৎ করে রাতের বেলায় ঘুম ভেঙে গেল। রাতের বেলায় ঘুম ভেঙে যাওয়ার পরে মানে কোনোভাবেই সে বাচ্চাকে আর শান্ত করা যাচ্ছে না। তারপরে হঠাৎ আজাদের বড় মেয়ে যে সে উঠে বলেছে, মা আমি বাইরে যাব, ওয়াশরুমে যাব। এবং গ্রামে যেটা হয়, গ্রামে ঘরের মধ্যে অ্যাটাচ থাকে না ওয়াশরুম, বাইরে থাকে। তো আজাদের ওয়াইফ সেদিন তার মেয়েকে বাইরে নিয়ে ওয়াশরুম পর্যন্ত পৌঁছে দিয়ে বাইরে দাঁড়িয়ে আছে এবং সব থেকে অদ্ভুত ঘটনা হচ্ছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার পুকুরের মধ্যে একটা সোনার নৌকা ফুল দিয়ে সাজানো এবং সেই নৌকার মধ্যে একটা অত্যন্ত মিষ্টি মেয়ে বাচ্চা তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। এবং এই ঘটনাটা দেখে আজাদের ওয়াইফ সে একদম ধ্যানে পড়ে যায় এবং সে ওখান থেকে চোখ ফেরায় না। এবং এর মধ্যে প্রায় 1 ঘন্টা সময় কেটে যায়। তার মেয়েকে যে সে ওয়াশরুমে দিয়ে এসেছিল এই ব্যাপারটাও তার মাথায় নেই এবং সে যে ওইখানে ওরকম তাকিয়ে আছে এই ব্যাপারটাও তার মাথায় নেই। হঠাৎ করে তার মেয়ে আসে, এসে বলে যে মা চলো ভিতরে যাই। তো আজাদ ওকে বলে দেয় যে আসলে তুমি আর রাতের বেলায় সন্ধ্যার পরে বাইরে বাচ্চাদেরকেও যেতে দিও না, তুমিও যেও না। আরেকটা অস্বাভাবিক ঘটনা হচ্ছে সেই দিনের পর থেকে আজাদের মেয়ে খুবই অস্বাভাবিক আচরণ করতো। সেই যে ওরা যে এত হাসি খুশি ছিল, ওরা কখনোই আর হাসি খুশি না, ওরা খুব গম্ভীর। ছেলেটা হচ্ছে ওকে ডাকতো, আপু চল খেলতে যাই, কিন্তু ও খেলতেও যাবে না, যে এইটা কর এটাও করবো না। এবং ও খুব উগ্র আচরণ করতো সবার সাথে। হ্যাঁ, এবং কিছু যখন ওকে বলা হতো যে চল এটা করি, এটা আমাকেই কেন করতে হবে, এটা তোরা কর। এবং এই বিষয়টাতে
আজাদ এবং আজাদের ওয়াইফ দুজনেই একটু টেনশনে পড়ে গেলেন, এবং তারা এই কেন হচ্ছে মেয়ের এই আচরণ, তারা মেয়ের সাথে কথা বললেন যে মা তোমার কোনো সমস্যা কিনা, শরীর খারাপ কিনা। মেয়েকে যাই বলে না কেন সে খেপে যায়, রেগে যায়, এবং সে কোনো কথারই কোনো শান্ত উত্তর কখনোই দেয় না। তাকে যাই বলা হয় সে খুব বাজেভাবে রিয়্যাক্ট করে। তো এরকম 7-8 দিন পরে হচ্ছে আবার আজাদ রাতের বেলায় আজাদের ঘরে বাচ্চারা চিৎকার করছে। এবার ছেলেটা উঠে মাকে তুললো, মা ওঠো, আমি হচ্ছে ওয়াশরুমে যাব। এবং ঠিক একই সময় ওই মেয়েটা যেই সময় উঠেছিল এবং ছেলেটাও সেই একই সময় উঠেছে, এবং ওই দিনও একই ঘটনা। ছেলেকে ওয়াশরুম পর্যন্ত পৌঁছে দিয়ে তার মা আজাদের ওয়াইফ যখন দরজার সামনে বসে আছে এবং বসে তাকিয়ে দেখছে যে পুকুরের মধ্যে সুন্দর একটা সোনার নৌকা ফুল দিয়ে সাজানো, আর সেই বাচ্চাটা তার দিকে তাকিয়ে ফ্যাল করে তাকিয়ে আছে। ও মাই গড। এবং কি একটা কারণে ওই মেয়েটার প্রতি আজাদের বউয়ের সেদিন খুব মায়া হচ্ছিল, এবং সে চাইছিলেন যে মেয়েটাকে নিয়ে আসবে ঘরে, একটা মেয়ে পুকুরের মধ্যে। আর এখানে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে নৌকাটা দুল ছিল। পুকুরে কিন্তু কখনোই নৌকা দোলার মতো ঢেউ থাকে না, কিন্তু সেদিন নৌকাটা দুল ছিল। তো তার ওই দিনও প্রায় ঘন্টাখানেক পরে ছেলে যখন আসলো, ছেলে এসে বললো যে মা চলো। ছেলেকে নিয়ে আসলো এবং সে আজাদকে ডেকে তুললো যে চলো আমরা একটু পুকুরে যাব। এবং আজাদ বললো কেন তুমি পুকুর, এবং আজাদের ওয়াইফ সেদিন হচ্ছে পাগলের মতো হয়ে গিয়েছিলেন যে পুকুরে সে যাবি এবং সে বাচ্চাটাকে সে নিয়ে আসবে। এবং আজাদ তাকে এক প্রকার জোর করে ঘরের মধ্যে আটকে রেখেছিল। এবং তার পরের দিন থেকে ওই দুটা বাচ্চাই খুব অস্বাভাবিক। তারা কেউ খেলে না, তারা একসাথে খেলে না, কথা বলে না, তারা সারাদিন চুপচাপ থাকে, একা একা বিড় করে বলে। আর দ্বিতীয় বাচ্চাটা ওয়াশরুম থেকে আসার পর থেকে যে একটা ঘটনা তাদের সাথে ঘটে যাচ্ছিল, সেটা হচ্ছে তারা শুনতে পেত, তারা ফিল করতো তাদের বাড়ির আশেপাশে কেউ রাতের বেলায় আসে। এবং এই ঘটনাটা যখন আজাদের ওয়াইফ আজাদকে জানালেন যে আমাদের ঘরের পাশে কেউ থাকে, তখন আজাদ ভাবলেন যে হয়তো নতুন বাড়ি তারা করেছে, এজন্য চোর আসতে পারে, তারা চুরি করতে চায়, শীত কাটতে চায়। ওই ঘরের ফ্লোর তো মাটির ফ্লোর। তো এই জন্য আজাদ হচ্ছে ওই এলাকার মানুষদের সাথে বিষয়টা শেয়ার করে যে ভাই এলাকায় এরকম চোর আসে, প্রতিনিয়ত চোর আসে। একদিন রাতের বেলা আজাদের ঘর থেকে একটা তীক্ষ্ণ গন্ধ আসে, এবং সেরকম মানুষজন হাঁটাহাঁটি করে। তো আজাদ তখন গভীর ঘুমে, এবং আজাদের ওয়াইফ সাথে সাথে আজাদকে ঘুম থেকে তোলে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে ওই অজপাড়া গায়ে যদি চোর আসে এবং যদি কোনো গন্ধ আসে ওই রাতের বেলা, ওর আশেপাশে কোনো বাড়িঘর নেই, তাহলে হ্যাঁ, চোর যদি বিড়ি কিংবা সিগারেট খায় তাহলে সেই গন্ধটা আসতে পারে। অথবা কোনো পথচারী যদি রাস্তায় যেতে যেতে সিগারেট খায়, অনেক কারণেই সিগারেটের গন্ধ ছাড়া আসলে অন্য কোনো গন্ধ আসার সুযোগ সেই রাতের বেলায় হুট করে খুবই কম। আজাদ উঠেই হচ্ছে একটা চিৎকার দিলেন এবং তার বউকে জড়িয়ে ধরে বললেন যে কোনো কথা বলিস না, চুপ। তখন বলে যে কি হয়েছে? তখন আজাদ বললেন যে আমি ছেলেবেলায় মোবাইল মেকানিকের দোকানে কাজ করছি, টিভি সারাইছি, আমি জানি এটা সীসা পোড়া গন্ধ। আচ্ছা। এবং আজাদ শতভাগ শিওর যে এই গন্ধটা সীসা পোড়া গন্ধ। এবং ওই দিনের পর থেকে পুরো পরিবারটাই অস্বাভাবিক, পুরো ফ্যামিলিটাই অস্বাভাবিক। মানে তাদের যে একটা স্বাভাবিক জীবনযাত্রা, দিনের বেলায় বাইরে যেতে ভয় পায়, আর বাবার বাড়িতে যে আবার চলে যাবে ওই মুখটাও আর আজাদের নেই। বাবা মায়ের সাথে ঝগড়া করে নতুন বাড়ি করছে, এখন যদি আবার সেই বাবা মায়ের কাছে চলে যায়, এই এত কিছু ভেবে আর আজাদ এই সিদ্ধান্ত একবার নিয়েও ছিল যেখান থেকে চলে যাবে, কিন্তু চলে গিয়ে থাকবে কোথায়? বাবার কাছে তো আর যাবে না। তো এই ঘটনাটা ঘটার পরে আজাদদের সাথে খুব অস্বাভাবিক আরো কিছু অস্বাভাবিক ঘটনাগুলো আরো বাড়তে লাগলো। আচ্ছা। ঘরের পাশের শোরগোল রাতের বেলায় বেশি হতো, পুকুরের মধ্যে রাতের বেলা নৌকা ভাসতো, এবং সেটা আজাদও দেখতো, প্রতিদিন দেখতো। আর যখন দেখতো তখন সেই ছেলে মেয়ে দুটো একসাথেই বলতো যে ওর দিকে তাকাস না। কি অদ্ভুত না? এবং
ওরা হচ্ছে যখনই ওই আজাদ এবং আজাদের বউ নৌকার দিকে তাকানোর জন্য ঘরে জানালা খুলতেন কিংবা দরজার সামনে দাঁড়াতেন, তখনই ওরা খুব অস্বাভাবিক আচরণ করতেন এবং বলতেন যে খবরদার ওর দিকে তাকাস না। এবং বাবা মাকে তুই মানে তুই 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 বলে সম্বোধন করা, এবং তার যে বয়স, সেই বয়সে সেই কথা সে বলতে পারে না। হ্যাঁ, এবং এই বিষয়টাতে আজাদের খুব সন্দেহ হয় যে আসলে ঘটনাগুলো কি। কারণ গ্রামে হচ্ছে এরকম পুকুরে নৌকা ভাসে সব এই ব্যাপারগুলো পরিচিত এবং খুব স্বাভাবিক। আজাদ ওইভাবে স্বাভাবিকই ভেবে নিয়েছিল যে হয়তো বাড়িতে দোয়া দুরুদ পড়া হয়নি বেশি, এই জন্য হয়তো এইসব হচ্ছে। এবং আজাদ ওই বিষয়টাকে খুব বেশি সিরিয়াসলি নেয়নি, কারণ গ্রামে এই ঘটনা অনেক ঘটেছে এবং খুব স্বাভাবিক যে আমরা অনেক গ্রামেই দেখবো যে এরকম ঘটনা ঘটে, পুকুরে নৌকা ভাসে। হ্যাঁ, তো কিন্তু ওই বাচ্চাদের আচরণে তারা বেশি ভীত সন্ত্রস্ত হয়েছে। তারা খুবই ভীত সন্ত্রস্ত হয়েছে এবং তারা পরের দিন যেই মাওলানা সাহেবকে দিয়ে দোয়া দুরুদ পড়িয়েছিলেন তার কাছে গেলেন, তার সঙ্গে বাচ্চা দুটোকে নিয়ে গেলেন এবং বাচ্চা দুটোকে হচ্ছে তাকে সালাম দেওয়ার জন্য অনেকবার বলেছেন যে ইমাম সাহেবকে, মাওলানা সাহেবকে সালাম করো, এবং তারা সালাম দেয়নি। তারা কোনো অবস্থাতেই তাকে সালাম দেয়নি। তখন মাওলানা সাহেব ওই বাচ্চা দুটোকে জিজ্ঞেস করলেন যে মাকে সালাম কেন দিবা না, দাও। হয়তো মাওলানা সাহেব কিছু টের পেয়েছেন, ফিল করছেন। তখন মেয়ে বাচ্চাটা বলল যে আমার ইচ্ছা, আমি সালাম দেব না, তোকে বলার কে। আচ্ছা, মানে তাকেও তুই করে সম্বোধন করছে। এবং মাওলানা সাহেব একটু মুচকি হাসলেন। মাওলানা সাহেব মুচকি হেসে আজাদকে বললেন যে অন্য একটা, তার যে ওস্তাদ, তিনি যেই মাদ্রাসায় পড়াশোনা করছেন, তার যে ওস্তাদ, তার ছেলের কাছে, তার ওস্তাদ নেই, তার ছেলের কাছে পাঠিয়ে দিলেন যে ওনাদেরকে দেখে আনেন। এবং যখন ওই মাওলানা সাহেবের ওইখানে, ওই মাওলানা সাহেব যেখানে পাঠিয়েছেন ওই জায়গায় যখন গেলেন, তখন ছেলেটাকে একটা রাত্র থাকতে বললেন ওইখানে। তিনি ছেলেটাকে বললেন যে তুমি একটা রাত্র এখানে থাকো। আর মেয়েটাকে হচ্ছে তিনি ওইখানে একটা এতিমখানা ছিল মহিলাদের, মেয়ে বাচ্চাদের, দুইটা মেয়ে বাচ্চাদের জন্য একটা এতিমখানা, ছেলে বাচ্চাদের জন্য একটা এতিমখানা। ছেলে বাচ্চাটাকে মাদ্রাসায় রেখে মেয়েটাকে ওই এতিমখানায় থাকতে দিলেন। এবং রাতের বেলায় ছেলেটাকে হচ্ছে, ছেলেটার বয়স কেমন, মেয়েটার বয়স হচ্ছে 14-15 বছর, আর ছেলেটার বয়স 11-12 এরকম হবে। আর ছোট যে বাচ্চাটা সেটা একদমই ছোট, 3-4 বছরের বয়স, কেবল 2-1 শব্দ বলতে পারে। ছেলে বাচ্চাটাকে পাশে যারা ছিলেন তাদেরকে বলে দিলেন যে ও যাতে বাইরে বের হতে না পারে, আর ওই ছেলেটাকেও বলে দিলেন যে তুমি বের হবা না, তোমার যদি রাতের বেলায় ওয়াশরুমের মানে ওখানে স্তেঞ্জা, প্রস্রাব, তোমার যদি স্তেঞ্জার জরুরত হয় তাহলে তুমি সিঁড়িতে বসেই প্রস্রাব করবে, ওয়াশরুমে যাবে না। হ্যাঁ, ওয়াশরুমে যেতেই ওকে নিষেধ করে দিয়েছিলেন তিনি, যে ওয়াশরুমে তোমার যাওয়া দরকার নেই, তোমার যদি ওয়াশরুমের প্রয়োজন হয় তাহলে যে প্রয়োজনই হোক সেটা তুমি সিঁড়িতে বসেই করবে। আমরা ঠিক এই জায়গাটা ছোট ব্রেক নিই। হ্যাঁ, কারণ ঘটনাটা আমার কাছে মনে হচ্ছে খুবই রহস্যময় এবং একটার পর একটা লেয়ার উন্মোচিত হচ্ছে গল্পের রহস্যের মধ্যে। আমরা ব্রেকে যাব, তবে তার আগে একটু বলি, যারা আমাদের ফেসবুকে আমাদের পোস্ট শেয়ার করে আরো অসংখ্য মানুষকে আমাদের সঙ্গে যুক্ত করেছেন, তাদের নামগুলো একটু পড়তে চাই। যেমন টাচিং ক্লাউড, তিনি আমার পোস্ট শেয়ার করেছেন। উত্তরা অনেকবার আমাদের এই পোস্ট শেয়ার করেছেন এবং আরো অনেক বন্ধুদেরকে আমাদের সঙ্গে যুক্ত করেছেন। নিঝুম তিনিও আমাদের পোস্ট শেয়ার করার মধ্যে একজন মানুষ। লিমন ইসলাম প্রিন্স, তিনি লিখেছেন খুব ভালো প্রোগ্রাম, তাকে অনেক ধন্যবাদ। নূর আলম আমান, তিনিও আমাদের এই পোস্ট শেয়ার করার তালিকায় আছেন। এমডি সাকিব, সুজন চন্দ, AH হিমেল, উত্তর নাম আমারও বলেছি আমরা। হারিয়ে যাওয়া ভালোবাসা, এমডি রাসেল আল মামুন, তিনি সবসময় আমাদের সঙ্গে থাকেন। তিনি বলেছেন বস সবসময় তাবিজ শোয়ের সাথে আছি, শুনছি কাপাসিয়া লোহাদি থেকে, তাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অনন্ত কুমার সাহা, তিনিও আমাদের সঙ্গে আছেন এবং আরো অনেক বন্ধু যারা আমাদের পোস্ট শেয়ার করেছেন এবং কিছুক্ষণের মধ্যে আরো অনেকেই শেয়ার করবেন, তাদের প্রত্যেককেই আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। কৃষ্ণবালক এবং কৃষ্ণবালকের তাবিজ একটু বিরতির বিরহ নেবে আপনাদের জন্য, তারপরে ফিরে আসবো রহস্য, SMS, ফেসবুকের কমেন্টস এবং আরো অনেক ঘটনা নিয়ে। সঙ্গে থাকুন।
বিরতির বাধা টপকে কৃষ্ণবালক আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছে ক্যাপিটাল FM 94.8 এর অন্যরকম আয়োজন শনিবারের 2 ঘন্টা তাবিজে। আপনাদের সঙ্গে আছি আমরা, কথা বলছি আপনাদের সাথে, মনের চোখে দেখানোর চেষ্টা করছি, এবং যারা আমাদের সঙ্গে মনের চোখে দেখতে দেখতে এতদূর পর্যন্ত এসেছেন তারা অনেক রকম কমেন্টস করছেন আমাদেরকে, ফেসবুকে কমেন্টস করছেন, ইনবক্স করছেন, তার পাশাপাশি SMS প্যানেলে SMS করছেন। CFM একটি স্পেস, তার নাম এবং তার টেক্সট লিখে পাঠাচ্ছেন 6969 এই নাম্বারে। ঠিক যেভাবে আমাদেরকে নূর হোসাইন ফ্রম টঙ্গী গাজীপুর থেকে বলেছেন, তিনি আমাদেরকে শুনছেন। তাবিজের পাগল আব্দুর রহমান রিঙ্কু বলেছেন যে ভাই, দুঃখের সাথে বলছি আমি 7 জুন বিদেশ চলে যাব এবং তাবিজ জানি না আর শোনা হবে কিনা। আমি তাবিজের একজন নিয়মিত ফ্যান ছিলাম। আপনার জন্য সুখবর আছে একটি, আপনি এখন তো আমাদেরকে রেডিওতে শুনছেন। আপনি যখন বিদেশে যাবেন, পৃথিবীর যে দেশে আপনি যান না কেন, যদি আপনার ইন্টারনেট সংযোগটি থাকে এবং যদি আপনার একটি স্মার্টফোন থাকে, তাহলে আপনি আমাদেরকে যে কোনো প্রান্ত থেকে শুনতে পারবেন। আপনি গুগল প্লে স্টোরে যাবেন, যেখান থেকে আপনারা অ্যাপ ডাউনলোড করেন, সেখানে লিখবেন ক্যাপিটাল FM 94.8 এবং সেখানে দেখবেন ক্যাপিটাল FM এর একটি অ্যাপ আছে, এবং সেই অ্যাপটি ডাউনলোড করার পরে প্রতি শনিবার রাত 11টা থেকে 1টা বাংলাদেশ সময় আপনি মাথায় রাখবেন আপনি আমাদেরকে শুনতে পাবেন। যদি আপনার আইফোন থাকে তাহলে আপনি iOS প্ল্যাটফর্মে যাবেন এবং সেখানে একই রকম অ্যাপ ডাউনলোড করবেন, এবং একই রকমভাবে কৃষ্ণবালক আপনাদের কানের অন্দর দিয়ে মনের বন্দরে পৌঁছবে এবং আপনাদেরকে কৃষ্ণবালকের কথার সঙ্গে সঙ্গে ছবি আঁকতে সাহায্য করবে। গাজীপুর থেকে আমাদের সঙ্গে আছেন তহিদ, তিনি বলেছেন ভালো। কেন ভালো বলেছেন, কি ভালো বলেছেন সেটি আমাদের কাছে বোধগম্য নয়, যদি একটু বুঝিয়ে বলেন তাহলে ভালো লাগবে। আকবর হক আছেন, থ্যাঙ্কস ফর চেঞ্জিং দ্য ব্যাকগ্রাউন্ড সং অফ তাবিজ। আগের স্যাটারডেটা খুব বেশি ভালো ছিল না। এই সমস্ত মতামত কিন্তু আমাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য। শুভ আছেন মিরপুর 1 নম্বর থেকে, বলেছেন কৃষ্ণবালক কেমন আছো? কৃষ্ণবালক ভালো আছে, এবং ভালো যে আছে সেজন্যই তার আপনাদের সঙ্গে কৃষ্ণবালক যুক্ত হয়েছে আজকে। রফিক স্যার আছেন মেরুল বাড্ডা থেকে, আই ফিল ইন লাভ উইথ তাবিজ, নেভার আই মিস ইট। অনেক ধন্যবাদ। রায়ান আছেন চকবাজার ঢাকা থেকে, ঈদের জন্য কোনো স্পেশাল শো হবে কিনা প্ল্যান করছি, অবশ্যই কোনো স্পেশাল শো করার চেষ্টা করব আমরা। শহীদুল সাভার থেকে আছেন, ভাইয়া কেমন আছেন? তাবিজ আমার খুব ভালো লাগে, তাই প্রতি শনিবার আমি শুনি। সামিয়া আছেন উত্তরা থেকে, হ্যালো ভাইয়া, হাউ আর ইউ? প্রতি শনিবারের মতো আজকেও আমি তাবিজের সাথে আছি। ফার্স্ট ঘটনাটা ভালো লেগেছে। ভালো আছি আমি কৃষ্ণবালক, এবং আপনি ভালো আছেন কিনা সেটি জানতে চাই, এবং সেটি যখন জানবো তখন বাকি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো। সামিয়া। জুয়েল আছেন কাঞ্চন রূপগঞ্জ থেকে, ভাই আমি আছি, থাকবো, কিন্তু সাউন্ড অনেক কম, ডু সামথিং প্লিজ। সেটি কেন কম সেটি বুঝতে পারছি না, কারণ আমাদের স্টুডিওতে সাউন্ড কিন্তু একেবারেই ঝকঝকে। তারপর আপনি যদি ভলিউমটি বাড়ান তাহলে হয়তো বা চেষ্টা করে দেখতে পারেন। সজীব আছেন ঢাকা থেকে, তিনি CFM-কে ভালোবাসা জানিয়েছেন। কিরণ আছেন, তিনি আমাদের সঙ্গে আছেন। ভাই আমি JU থেকে আলমাস বলছি, আমি প্রতি শনিবারে তাবিজ শোনার জন্য অপেক্ষা করি, তবে আমার মনটা একদম ভালো নেই। তাজ নামে একটা, এটি ভালোবাসার শো না ভাইয়া। তানজিল আমাদের সঙ্গে আছেন গাজীপুর থেকে। রূপা অনেক ভালো বলেছেন। জুয়েল আমাদের সঙ্গে কাঞ্চন থেকে শুনছেন। মোহন মিল্টন শুনছেন লালবাগ থেকে। তাবিজ শুনতে তার খুব ভালো লাগে এবং তিনি ভয় পেতে চান, তিনি একা একা ছাদে বসে আমাদের এই শোটি শুনছেন। যখন এই কথা বলছি তখন আরও অনেক নাম এসেছে, নামগুলো পড়েই ফেলি, কারণ 12টার সংবাদের আগে আমরা আর কারো SMS পড়বো না। SK সজীব আছেন গাজীপুর থেকে, শামীম আছেন শেরপুর থেকে, ইশরা আমাদের সঙ্গে আছেন। আমি তোমাদের শোতে আসতে চাই, ভয়ানক স্টোরি বলবো কিভাবে। অনেকে আমাদের শো আসতে চান, তাদের সবার জন্য একই পরামর্শ যে প্রথমত আপনারা আমাদের কি গল্প বলতে চান তার ধারণা আমাদের নিতে হবে। সে কারণে আপনি তো SMS এত বড় ঘটনা লিখে পাঠাতে পারবেন না, সে কারণে আমাদের ফেসবুক আছে এবং ফেসবুকের ইনবক্স আছে। আপনি আপনার স্টোরিগুলোর একটু সিনাপসিস বা মূল ঘটনা আমাদেরকে লিখে পাঠাবেন। কমপক্ষে 3টি ঘটনা আপনার সঙ্গে যদি থাকে তাহলে সেখান থেকে নির্বাচন করব, এবং যদি আপনি ঢাকার আশেপাশে থাকেন তাহলে সেক্ষেত্রে আমাদের শোতে আপনি আসতে পারবেন। ঈশ্বর, আপনার যদি এই সমস্ত কোয়ালিফিকেশনগুলো ফুলফিল করার মতো সামর্থ্য এই মুহূর্তে থাকে তাহলে আপনি আমাদের সঙ্গে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। তানজু শুনছেন, যারা ঢাকা থেকে আছেন তানজু শুনছেন, তার ভালো লাগছে। ফেসবুকের বন্ধুরা অনেক মন খারাপ করে আছেন, কারণ ফেসবুকে এখন পর্যন্ত একটি কমেন্টও পড়া হয়নি। সে কথাগুলো একটু বলতে চাই। এদিকে আবার সংলাপ আছেন আমাদের সঙ্গে, তার ঘটনাগুলো শুনছি আমরা, এবং যেখান থেকে থামিয়েছিলাম সেখান থেকে শুরু করতে চাই। তবে তার আগে একটু আপনাদের ফেসবুকের কমেন্টগুলো পড়তে চাই। শাকিল খান আছেন, তিনি 1টা পর্যন্ত থাকবেন। একাই আমার তুমি, তাবিজ ইজ দ্য বেস্ট শো। আমি সেই ছেলেটি, ভাইয়া সাউন্ডটা আসলেই অনেক কম। নিশ্চয়ই আমাদের IT শুনছে, আর তারা নিশ্চয়ই ঘটনাটি আমাদের সমাধান করার চেষ্টা করবে।
শান্ত, আমি শান্ত, তিনিও আমাদের সঙ্গে আছেন। রিফ্রেশ দিচ্ছি আর অনেকগুলো কমেন্ট আসছে, যে কারণে পড়তে একটু অসুবিধা হচ্ছে। আফ্রিদি তুহিন তো বলেছি, তার গল্প বলেই শুরু করেছে আজকে। সায়ান আহমেদ আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদের সঙ্গে আছেন, শুনছেন তিনি আমাদেরকে। আমাদের সঙ্গে আছেন পথ হারা পথিক, তিনি বলেছেন আমি কেমন আছি। জিএস আরিফ, তিনিও বলেছেন খুব খুব ভালো লাগছে, তিনি 2 মিনিট আগে আমাদের কমেন্ট করেছেন। রূপা আক্তার সুপ্তি আমাদের সঙ্গে আছেন, তিনি বলেছেন আমি এবং আমার 2 বোন খুশি ও কেয়া শুনছেন আমাদেরকে, অনেক বেশি ভালো লাগছে। যাই হোক, আমরা আবির ইসলাম শান্ত বলেছেন ভাই আমার মেসেজটা পড়বেন, আমি সাফার থেকে, তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি এবং তার বন্ধুরা মিলে আমাদেরকে শুনছেন এবং সবাই তাবিজের সঙ্গে আছেন। পথারা পথিক শাকিল খান, তার কথা বলেছি। এমডি রাসেল আল মামুন আমাদের নিয়মিত শ্রোতা। এমডি আলামিন হোসাইন, তিনিও আমাদের সঙ্গে আছেন এবং শেয়ার করেছেন। এ আর রাকিব, তার কথা না বললেই নয়। হাসান জে আর বাপি, তিনিও আমাদের সঙ্গে আছেন, শুনছেন আমাদেরকে। সিয়াম হাসান, তাকে পাচ্ছি আমরা। মঞ্জুরুল ইসলাম মুন্না, তিনি বলেছেন ভালো লাগছে, সবসময় তাবিজের সঙ্গে আছেন। আহমেদ জে ইউ বি রাজ, তিনি আমাদের সঙ্গে আছেন। হিরামন পাখি আমাদের সঙ্গে আছেন। এরকম আরো অনেক নাম আছে, তবে আমরা এখন কারোর সঙ্গে আর নেই, আমরা এখন রহস্যের সঙ্গে আছি। আমরা এখন আছি আমাদের অতিথির সঙ্গে, ঠিক যেখান থেকে ঘটনাটির সমাধান হওয়া শুরু হয়েছিল। ছোট্ট ছোট্ট 2 বাচ্চা, যে তার বাবা মাকে তুমি পর্যন্ত বলতে সাহস পাওয়ার কথা নয়, তারা তুই বলে ডাকছে। অস্বাভাবিক ঘটনা একের পর এক ঘটছে। রাতের বেলা মাঝ পুকুরের মধ্যে নৌকা ভাসছে সুন্দর ফুটফুটে একটা বাচ্চা নিয়ে। যখন সমাধানের পথে হাঁটা শুরু করলো, তখন তারা সবাইকে তুই তুই করে বলছে এবং অদ্ভুত স্বরে, অদ্ভুত ঢঙ্গে কথাবার্তা বলছে। এটি কেন হয়েছে, এই প্রশ্নগুলো নিশ্চয়ই আপনার মনে তৈরি হয়েছে, আমার মনেও তৈরি হয়েছে। আমরা জানতে চাই অতিথিদের কাছ থেকে যে ঘটনাটা কিভাবে সমাধান হলো, নাকি আদৌ কোনো সমাধান হয়নি। তো বাচ্চাটাকে যখন মাদ্রাসায় রাখা হলো, তখন বাচ্চাটা হাসছে, ছেলে বাচ্চাটা হাসে। খুব মজা পেলে যেরকম একটা হাসি, ওরকম হাসছে। এখানে তো ওকে বলে দেওয়া হয়েছে যে তোমার যদি কোনো ওয়াশরুম জরুরত থাকে তাহলে সেটা অবশ্যই সিঁড়িতেই সারার জন্য, এবং ওর জন্য পর্যাপ্ত পানি টেনে রাখা হয়েছিল। এবং ও শুধু মুখ থেকে একটা শব্দই বলেছিল যে অর্থহীন। এবং সেই যে মাওলানা সাহেব যার কাছে পাঠিয়েছিলেন, এবং সেই শব্দটা শুনে খুব চিন্তায় পড়ে যান এবং তার মধ্যে খুব সন্দেহ হয় এবং সে খুব বড় বড় চোখ তুলে বাচ্চাটার দিকে তাকায়। তো রাতের বেলায় সবাই যখন ঘুমিয়ে পড়ে, তখন ওই ছেলে বাচ্চাটা বিছানা ছেড়ে উঠে যায় এবং যাকে ওকে দেখার জন্য যাকে রাখা হয়েছিল সেও তখন ঘুমিয়ে পড়ে এবং ও দরজা খুলে যখন বাইরে যায়, তখন বাইরে সিঁড়ি থেকে আস্তে আস্তে নিচে নামে। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্কুল, মাদ্রাসায় বা হচ্ছে এরকম হল, সিঁড়ির পাশে ইটের খুব খালি ঘর থাকে। তো সে খালি ঘর দিয়ে তাকিয়ে দেখে যে পাশেই একটা টিউবওয়েলে একজন কল চাপছে হাত দিয়ে, তার মাথা নেই। সে আরো 2 জন, তারা হাত মাটিতে রেখে পা উপরে দিয়ে দাঁড়িয়ে আছে, তাদের 2 জনেরও মাথা নেই। এবং ও তখন অস্থির হয়ে যায় এবং সে বাইরে যাওয়ার জন্য ছটফট করে, চিৎকার চেঁচামেচি শুরু করে। তো সবাই এসে তাকে ধরে ফেলে, তখন বললে যে আমি বাইরে যাও। এই যে চিৎকার চেঁচামেচি, এটা ওই হুজুর হচ্ছেন টের পেয়ে যান এবং উনি হচ্ছে কি একটা আতঙ্কের কারণে ইয়া আল্লাহ বলে একটা জোরে শব্দ করে, এবং সে শব্দ করার সাথে সাথে ওই ছেলেটা এখানে সেন্সলেস হয়ে যায়। তার পরের দিন যখন সকাল হয়, তখন হচ্ছে ওই বাবা মা আসেন এবং আজাদের ওয়াইফকে ওই হুজুর বলে দেন যে ওদেরকে বাড়ি নিয়ে যাও, এবং ওদেরকে আরেকজন মারানোর কথা বলেন যে ওনার কাছে তোমাদেরকে যেতে হবে না, আমি ওনাদেরকে নিয়ে তোমাদের বাড়ি চলে আসব। এবং মাওলানা সাহেব যখন ওদেরকে পাঠিয়ে দেন, তখন আজাদ খুব হতাশ হয়ে যায়। তখন বলে যে হুজুর, তাহলে আমার ছেলে মেয়ে 2টা কি আর ঠিক হবে না? তো বললেন যে না, ইনশাল্লাহ ঠিক হবে, কিন্তু শক্ত করো মনকে, তোমার সামনে কঠিন বিপদ। এই বলে যখন ওদেরকে বাড়ি পাঠিয়ে দেয়, তার 7-8 দিন পরে বড় তার থেকে, মানে যার ওই
মাওলানা সাহেব যার কাছে পাঠিয়েছিলেন তিনি একজন অনেক কামেলদার মানুষকে নিয়ে তাদের বাড়িতে চলে আসলেন, এবং তাদের বাড়িতে চলে আসার সাথে সাথে সব থেকে যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে সেটা হচ্ছে বাচ্চা দুটো ওদিন রাত থেকেই হচ্ছে কেমন অস্থির অস্থির করছে, আর ছেলে বাচ্চাটা খুব চিৎকার চেঁচামেচি করছে। এবং তার আগের দিন রাতে ছেলে বাচ্চারা যখন চিৎকার চেঁচামেচি করে, ছোট ছেলেটা, তখন ওই আজাদের বউ শুনতে পায় যে পাশে ঘরের বাইরে 7-8 জন মহিলা, মানে 7-8 জন হলে যেরকম শোরগোল এরকম হাসাহাসি করছে, আর বলছে ওকেও বাইরে নিয়ে আসো। ওকেও বাইরে নিয়ে আসো, এটা তাকে খুব ভয় পাইয়ে দেয়। এবং সে ওই দিন হচ্ছে বাচ্চাকে কোলে নিয়ে সারা রাত বসে থাকে, সারের আঁচল দিয়ে বাচ্চাকে ঢেকে রাখে। বাচ্চার মুখ খুলতে, মানে মুখই খোলেননি উনি। এর আগে একটা ছোট্ট ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে যখন ওনাদের ওই বড় 2টা ছেলে মেয়েকে ওই হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়, তার আগে উনি রাতের বেলায় হঠাৎ একদিন চোখ খুলে দেখেন যে ঘরের জানালার ফাঁক থেকে এক জোড়া চোখ টকটকে লাল তার বাচ্চাটার দিকে তাকিয়ে আছে। এবং পরের দিন যখন ওই ইমাম সাহেব আসেন, ওই মাওলানা সাহেব আসেন যখন, তখন 3 জনই আসেন। তারা প্রথম যে মাওলানা সাহেব তিনি যার কাছে পাঠিয়েছিলেন, এবং তারা হচ্ছেন যাকে বুজুর্গ যিনি তাকে নিয়ে এসেছিলেন। এবং তিনি বাড়িতে প্রবেশ করার সাথে সাথে আরেকটা ঘটনা, সেটা হচ্ছে ওই 3-4 দিন থেকে সেই বাড়ির আশেপাশে খুব পচা লাশের গন্ধ পাওয়া যাচ্ছিল। এবং কোনোভাবেই এলাকায় যারা ছিলেন তারাও সবাই পেত, এবং ওরা ভেবেছিলেন যে হয়তো এই ধরনের ঘটনা ঘটছে, এই কারণে ওরাই হচ্ছে এই লাশের গন্ধটা পাচ্ছে। আচ্ছা, তো এলাকাবাসী তারাও খুব অতিষ্ঠ হয়ে যাচ্ছিলেন এবং এই গন্ধটা, এবং এত পচা বিশ্রী একটা গন্ধ, কিন্তু বাড়ির আশেপাশে অনেক খোঁজাখুঁজি করে কোথাও কিছু পাওয়া যায়নি। সাহেব যেদিন আসলেন বাড়িতে, বাচ্চা দুটোকে ডাকলেন, এবং বাচ্চা দুটো একজন আরেকজনের দিকে তাকিয়ে হেসে দিয়ে বললেন যে ভাই, শেষ রক্ষা আর হইল না। শেষ রক্ষা হলো না, কথা বলেই তারা হচ্ছে উধাও হয়ে গেলেন, বাচ্চা দুটো। এবং ইমাম সাহেব তখন বললেন যে আসলে এই বাচ্চা দুটো তাদের বাচ্চা না। আগের দিন রাতের বেলা যখন তারা বাইরে বের হয়েছিল, তখন এই বাচ্চা দুটোকে কোন একটা অলৌকিক শক্তি নিয়ে গিয়েছিল একজন একজন করে, এবং সেখানে তাদের কাউকে প্রতিস্থাপন করেছিলেন। ও মাই গড। তারপর ছোট বাচ্চাটাকেও নেয়ার জন্য বারবার বলা হয়েছিল, এবং সেজন্যই ওই মা রাতের বেলা শুনতেন যে ওকেও বাইরে নিয়ে আসো। এবং তারপর হুজুর বললেন যে এই পুকুরের মাঝখানে তোমার ছেলে মেয়ের লাশ আছে। খুব মানে করুণ একটা ব্যাপার, সেখানে চিৎকার চেঁচামেচি, কান্নাকাটি, পাশের গ্রামের লোকজন সবাই জড়ো হলো, প্রচুর মানুষজন আসলো, এবং কেউ পুকুরে নামলেন, এবং পুকুর থেকে প্রায় অর্ধগলিত 2টা লাশ, ছেলে বাচ্চার মেয়ে বাচ্চার লাশ 2টা তারা তুললেন। এবং পরে তারা হচ্ছে ওই বাচ্চাটাকে নিয়ে ওই বাড়ি ছেড়েই চলে যান, এবং আর কোনোদিন তারা ওই বাড়িতে ফেরেননি। এবং এখন পর্যন্ত সেই বাড়িটা ওরকম ঝোপঝাড়, ঘরগুলো ভাঙা, কিন্তু ঘরের ভিতরে লতা পাতা, পুকুরে অনেক মাছ, কেউ কখনো কোনোদিন মাছ ধরতে যায় না, এবং সেটা একটা বিরান ঘর হিসাবে, বিরান বাড়ি। Capital FM 94.8, দেশের number 1 মিউজিক স্টেশন। The Beach। আজাদের সাথে আজাদের বিয়ে করার পরে আজাদের বাচ্চা কাচ্চা হয়, এবং তারপর থেকেই তার বউয়ের কারণে তার ওয়াইফ কোনোভাবেই চাচ্ছিলেন না যে আজাদ তার বাবা মায়ের সাথে থাকুক। এবং বিয়ের অনেক বছর পরে যখন ছেলে মেয়ে বড় হয়ে যায়, আজাদের 3টা ছেলে মেয়ে, বড় মেয়ে, তারপরে ছেলে, তারপর একদম বাচ্চা একটা ছেলে। তো বাবা মায়ের সাথে একদিন ঝগড়াঝাটি করে আজাদ সিদ্ধান্ত নেয় যে সে আর তার বাবা মায়ের সাথে থাকবে না। এবং পৈতৃক সূত্রে পাওয়া, গ্রামে এটাকে বলা হয় কোলাগ, বড় মাঠ, রাস্তার পাশে বড় মাঠ,
সেই মাঠের মধ্যে আজাদ একটা বাড়ি করে। তো ওই বাড়িটা করার সময় ওই বাড়ির পুকুর কেটে যে মাটিগুলো থাকে সেই মাটিগুলো ঘর বানানোর কাজে ব্যবহার করে আর পুকুরটা কেটে ফেলে। কিন্তু আজাদ ওই বাড়িটা করার সময় কোনো ধরনের কোনো যেমন বাড়ি আমরা গ্রামে বিশেষ করে গ্রাম শহর সব জায়গাতেই আমরা দেখবো যে কোনো বাড়ি বানানোর সময় দোয়া দুরুদ পড়া হয়, মিলাদ শরীফ পড়ানো হয়, এই ধরনের কোনো কাজ তিনি করেননি। এবং যখন আজাদ বাড়িতে থাকা শুরু করলেন, ওই বাড়িতে নতুন বাড়ি, সামনে ছোট ছোট গাছ লাগিয়ে দিয়েছেন, ফুলের গাছ, সুন্দর একটা বাড়ি, ছিমছাম সাজানো, ছোট্ট একটা ঘর, টিনের ঘর, সামনেই পুকুর, একটা উঠান আছে। কিন্তু ওই বাড়িতে আসার পর থেকে আজাদ এবং আজাদের ওয়াইফ, তাদের দুজনারই খুব অস্থিরতা কাজ করছিল তাদের মনের মধ্যে, এবং তারা বেশ অস্থির ছিলেন। আচ্ছা, হয়তো তারা ভেবেছিলেন যে হয়তো বাড়ি থেকে রাগারাগি করে বাবা মায়ের সাথে ঝগড়া করে চলে এসেছেন, এই জন্য তাদের মানসিকভাবে তারা এই সমস্যায় আছেন। এবং সেই বাড়িতে থাকার কিছুদিন পর থেকে, কিছুদিন বলতে 2-3 মাস পর, 2-3 মাস তারা বেশ ভালোই ছিলেন, 2-3 মাসের মধ্যে তাদের কোনো ঝামেলা হয়নি। কিন্তু 2-3 মাস পর থেকেই কিছু অস্বাভাবিক ঘটনা ঘটা শুরু করলো তাদের পরিবারের সাথে। তার যে ছোট বাচ্চাটা, সেই বাচ্চাটা সবসময় অস্বাভাবিক রকম কান্নাকাটি করত এবং খুব চিৎকার দিয়ে কান্না করতেন। সেই ছোট বাচ্চাটার কান্না থামানোর জন্য অনেক ধরনের পানি পড়া, অনেক মৌলভী সবার কাছে গিয়েছিলেন। তো তারা পানি পড়া দিত, তাবিজ দিতেন, কিন্তু ওর কান্নাকাটি থামতো না। তো বাচ্চাটার কান্নাকাটি এরকম চলেই। তো এর মধ্যে আজাদ তার পাশের যে প্রতিবেশী, তার সাথে এই বিষয়টা শেয়ার করলেন, এবং তিনি ওই বাচ্চাটাকে উনি হচ্ছেন একটু শিক্ষিত মানুষ আজাদের থেকে। উনি বললেন যে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য। তো ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পরে ওইখানে কোনো কাজ হয়নি। ওর কোনো রোগ নেই, ওর কোনো ব্যাধি নেই, ওর কোনো শারীরিক ঝামেলা নেই, কিন্তু ও চিৎকার দিয়ে কান্না করতেন। আর আজাদের পরিবারে যে বাকি 2টা ছেলে মেয়ে, মেয়েটা একটু বড় আর ছেলেটা মেজো ছেলে, ওরা সবসময় খুব আনন্দে থাকতো, ওরা খুব হাসাহাসি করতো, হাসতো, খেলতো। ওই বাড়িতে আসার পর থেকে ওরা হাসি খেলে, বাট ওদের মধ্যে একটু পরিবর্তন। ওরা একটু গম্ভীর থাকতেই ভালোবাসেন। একদিন আজাদের ওয়াইফ দুপুরবেলা ওই নতুন পুকুরে কলসিতে পানি আনতে যায়, এবং কলসিতে পানি আনতে যাওয়ার পরে সেই কলসি যখন সে পানি ভর্তি করে নিয়ে আসে, তখন কলসি তার হাত থেকে পড়ে যায়, এবং হাত থেকে পড়ে যাওয়ার পরে সেই মাটির কলসি পড়ে গিয়ে তার পা কেটে যায়। সেই পায়ের যে ক্ষত, সেটা শুকায় না এবং অনেক সময় নেয়, এবং এই ক্ষত শুকানোর জন্য অনেক ধরনের প্রচেষ্টা করা হয়, বাট কোনো কাজ আসে না। হঠাৎ একদিন সে রাতের বেলায় শুনে কেউ একজন বলে যে এত সহজে শুকানোর নয়, আমি কেটে দিয়েছি। তো এবং তার কাছে খুব অস্বাভাবিক লাগে যে এটাকে আমি আসলেই শুনেছি, এবং সে এই ঘটনাটা আজাদের সাথে যখন শেয়ার করে, তখন আজাদ এটাকে খুব হেসে খেলেই উড়িয়ে দেয়। এরকম ছোট ছোট ঘটনা তাদের সাথে ঘটতেই থাকে, প্রতিদিনই একটা না একটা ঘটনা ঘটেই। কোনোদিন রান্না করতে গিয়ে চুলার আগুনে পাকের ঘরের আগুন লেগে যায়, কলসি আনতে গিয়ে কলসি ভেঙে যায়, বাচ্চাদের হাত পা ভেঙে যায়, হাত পা কেটে যায়। তো এভাবে যাওয়ার পরে আজাদের মনে একটু সন্দেহ হয় যে আসলে ঘটনাগুলো কেন ঘটছে, এবং সে তখন তার পাশের গ্রামের যে মসজিদের মৌলভী সাহেব, তাকে বলেন যে তার বাড়িটাতে একটু দোয়া দুরুদ পড়িয়ে যেতে, এবং এটা করে শিখ দেয়া, গ্রামের ভাষায় এইটাকে বলে শিখ দিতে। তিনি দোয়া দুরুদ পড়ে যান ঠিকই, কিন্তু তিনি সেই অন্য কোনো প্রসেসে যাননি, এবং আজাদকে বলে গিয়েছেন যে এটা কিছুদিন পরে করো। তো ওই দোয়া দুরুদ পড়ার পর থেকে আজাদের উপদ্রবটা ঘরের মধ্যে থেকে ঘরের বাইরে চলে গিয়েছে। আগে যে সমস্ত সমস্যাগুলো ঘরের ভিতরে হতো, সেগুলো এখন আর ঘরের ভিতরে হয় না, সেগুলো সব ঘরের বাইরে হয়। একদিন মাঝরাতে হঠাৎ করে আজাদের ছোট ছেলে চিৎকার চেঁচামেচি শুরু করলো। ও তো চিৎকার চেঁচামেচি করতেই থাকে। তো রাতের বেলায় কখনো ওর ঘুম ভাঙে না। একদিন হঠাৎ করে রাতের বেলায় ঘুম ভেঙে গেল। রাতের বেলায় ঘুম ভেঙে যাওয়ার পরে কোনোভাবেই সে বাচ্চাকে আর শান্ত করা যাচ্ছে না।
তারপরে হঠাৎ আজাদের বড় মেয়ে যে সে উঠে বলেছে, মা আমি বাইরে যাব, ওয়াশরুমে যাব। এবং গ্রামে যেটা হয়, গ্রামে ঘরের মধ্যে অ্যাটাচ থাকে না ওয়াশরুম, বাইরে থাকে। তো আজাদের ওয়াইফ সেদিন তার মেয়েকে বাইরে নিয়ে ওয়াশরুম পর্যন্ত পৌঁছে দিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। এবং সব থেকে অদ্ভুত ঘটনা হচ্ছে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার পুকুরের মধ্যে একটা সোনার নৌকা ফুল দিয়ে সাজানো, এবং সেই নৌকার মধ্যে একটা অত্যন্ত মিষ্টি মেয়ে বাচ্চা তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। এবং এই ঘটনাটা দেখে আজাদের ওয়াইফ সে একদম ধ্যানে পড়ে যায় এবং সে ওখান থেকে চোখ ফেরায় না। এবং এর মধ্যে প্রায় 1 ঘন্টা সময় কেটে যায়। তার মেয়েকে যে সে ওয়াশরুমে দিয়ে এসেছিল এই ব্যাপারটাও তার মাথায় নেই, এবং সে যে ওইখানে ওরকম তাকিয়ে আছে এই ব্যাপারটাও তার মাথায় নেই। হঠাৎ করে তার মেয়ে আসে, এসে বলে যে মা চলো ভিতরে যাই, এবং তার ঘোর কাটে। ঘরে এসে আজাদকে সে ঘুম থেকে তোলে এবং এই ঘটনাটা বলে যে আমি তো এরকম দেখছি। তো আজাদ ওকে বলে দেয় যে আসলে তুমি আর রাতের বেলায় সন্ধ্যার পরে বাইরে বাচ্চাদেরকেও যেতে দিও না, তুমিও যেও না। আরেকটা অস্বাভাবিক ঘটনা হচ্ছে, সেই দিনের পর থেকে আজাদের মেয়ে খুবই অস্বাভাবিক আচরণ করতো। সেই যে ওরা যে এত হাসি খুশি ছিল, ওরা কখনোই আর হাসি খুশি না, ওরা খুব গম্ভীর। ছেলেটা হচ্ছে ওকে ডাকতো, আপু চল খেলতে যাই, কিন্তু ও খেলতেও যাবে না, এইটা কর এটাও করবো না। এবং ও খুব উগ্র আচরণ করতো সবার সাথে। হ্যাঁ, এবং কিছু যখন ওকে বলা হতো যে চল এটা করি, এটা আমাকেই কেন করতে হবে, এটা তোরা কর। এবং এই বিষয়টাতে আজাদ এবং আজাদের ওয়াইফ দুজনেই একটু টেনশনে পড়ে গেলেন। এবং তারা এই কেন হচ্ছে মেয়ের এই আচরণ, তারা মেয়ের সাথে কথা বললেন যে মা তোমার কোনো সমস্যা কিনা, শরীর খারাপ কিনা। মেয়েকে যাই বলে না কেন সে খেপে যায়, রেগে যায়, এবং সে কোনো কথারই কোনো শান্ত উত্তর কখনোই দেয় না। তাকে যাই বলা হয় সে খুব বাজেভাবে রিয়্যাক্ট করে। তো এরকম 7-8 দিন পরে হচ্ছে আবার আজাদ রাতের বেলায় আজাদের ঘরে বাচ্চারা চিৎকার করছে। এবার ছেলেটা উঠে মাকে তুললো, মা ওঠো আমি ওয়াশরুমে যাব। এবং ঠিক একই সময় মেয়েটা যেই সময় উঠেছিল এবং ছেলেটাও সেই একই সময় উঠেছে। এবং ওই দিনও একই ঘটনা, ছেলেকে ওয়াশরুম পর্যন্ত পৌঁছে দিয়ে তার মা আজাদের ওয়াইফ যখন দরজার সামনে বসে আছে এবং বসে তাকিয়ে দেখছে যে পুকুরের মধ্যে সুন্দর একটা সোনার নৌকা ফুল দিয়ে সাজানো, আর সেই বাচ্চাটা তার দিকে তাকিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ও মাই গড। এবং কি একটা কারণে ওই মেয়েটার প্রতি আজাদের বউয়ের সেদিন খুব মায়া হচ্ছিল, এবং সে চাইছিলেন যে মেয়েটাকে নিয়ে আসবে ঘরে, একটা মেয়ে পুকুরের মধ্যে। আর এখানে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে নৌকাটা দুল ছিল। পুকুরে কিন্তু কখনোই নৌকা দোলার মতো ঢেউ থাকে না, কিন্তু সেদিন নৌকাটা দুল ছিল। তো তার ওই দিনও প্রায় ঘন্টাখানেক পরে ছেলে যখন আসলো, ছেলে এসে বললো যে মা চলো। ছেলেকে নিয়ে আসলো এবং সে আজাদকে ডেকে তুললো যে চলো আমরা একটু পুকুরে যাব। এবং আজাদ বললো কেন তুমি পুকুর, এবং আজাদের ওয়াইফ সেদিন হচ্ছে পাগলের মতো হয়ে গিয়েছিলেন যে পুকুরে সে যাবি এবং সে বাচ্চাটাকে সে নিয়ে আসবে। এবং আজাদ তাকে এক প্রকার জোর করে ঘরের মধ্যে আটকে রেখেছিল। এবং তার পরের দিন থেকে ওই দুটা বাচ্চাই খুব অস্বাভাবিক। তারা কেউ খেলে না, তারা একসাথে খেলে না, কথা বলে না, তারা সারাদিন চুপচাপ থাকে, একা একা বিড় করে বলে। আর দ্বিতীয় বাচ্চাটা ওয়াশরুম থেকে আসার পর থেকে যে একটা ঘটনা তাদের সাথে ঘটে যাচ্ছিল, সেটা হচ্ছে তারা শুনতে পেত, তারা ফিল করতো তাদের বাড়ির আশেপাশে কেউ রাতের বেলায় আসে। এবং এই ঘটনাটা যখন আজাদের ওয়াইফ আজাদকে জানালেন যে আমাদের ঘরের পাশে কেউ থাকে, তখন আজাদ ভাবলেন যে হয়তো নতুন বাড়ি তারা করেছে, এজন্য চোর আসতে পারে, তারা চুরি করতে চায়, শীত কাটতে চায়। ওই ঘরের ফ্লোর তো মাটির ফ্লোর। তো এই জন্য আজাদ হচ্ছে ওই এলাকার মানুষদের সাথে বিষয়টা শেয়ার করে যে ভাই এলাকায় এরকম চোর আসে, প্রতিনিয়ত চোর আসে। একদিন রাতের বেলা আজাদের ঘর থেকে একটা তীক্ষ্ণ গন্ধ আসে এবং সেরকম মানুষজন হাঁটাহাঁটি করে। তো আজাদ তখন গভীর ঘুমে এবং আজাদের ওয়াইফ সাথে সাথে আজাদকে ঘুম থেকে তোলে।
অদ্ভুত বিষয় হচ্ছে ওই অজপাড়া গায়ে যদি চোর আসে এবং যদি কোনো গন্ধ আসে ওই রাতের বেলা, ওর আশেপাশে কোনো বাড়িঘর নেই, তাহলে হ্যাঁ, চোর যদি বিড়ি কিংবা সিগারেট খায় তাহলে সেই গন্ধটা আসতে পারে। অথবা কোনো পথচারী যদি রাস্তায় যেতে যেতে সিগারেট খায়, অনেক কারণেই সিগারেটের গন্ধ ছাড়া আসলে অন্য কোনো গন্ধ আসার সুযোগ সেই রাতের বেলায় হঠাৎ হুট করে খুবই কম। আজাদ উঠেই হচ্ছে একটা চিৎকার দিলেন এবং তার বউকে জড়িয়ে ধরে বললেন যে কোনো কথা বলিস না, চুপ। তখন বলে যে কি হয়েছে? তখন আজাদ বললেন যে আমি ছেলেবেলায় মোবাইল মেকানিকের দোকানে কাজ করছি, টিভি সারাইছি, আমি জানি এটা সীসা পোড়া গন্ধ। আচ্ছা। এবং আজাদ শতভাগ শিওর যে এই গন্ধটা সীসা পোড়া গন্ধ। এবং ওই দিনের পর থেকে পুরো পরিবারটাই অস্বাভাবিক, পুরো ফ্যামিলিটাই অস্বাভাবিক। মানে তাদের যে একটা স্বাভাবিক জীবনযাত্রা, দিনের বেলায় বাইরে যেতে ভয় পায়, আর বাবার বাড়িতে যে আবার চলে যাবে ওই মুখটাও আর আজাদের নেই। বাবা মায়ের সাথে ঝগড়া করে নতুন বাড়ি করছে, এখন যদি আবার সেই বাবা মায়ের কাছে চলে যায়, এই এত কিছু ভেবে আর আজাদ এই সিদ্ধান্ত একবার নিয়েও ছিল যেখান থেকে চলে যাবে, কিন্তু চলে গিয়ে থাকবে কোথায়? বাবার কাছে তো আর যাবে না। তো এই ঘটনাটা ঘটার পরে আজাদদের সাথে খুব অস্বাভাবিক আরো কিছু অস্বাভাবিক ঘটনাগুলো আরো বাড়তে লাগলো। আচ্ছা। ঘরের পাশের শোরগোল রাতের বেলায় বেশি হতো, পুকুরের মধ্যে রাতের বেলা নৌকা ভাসতো এবং সেটা আজাদও দেখতো, প্রতিদিন দেখতো। আর যখন দেখতো তখন সেই ছেলে মেয়ে দুটো একসাথেই বলতো যে ওর দিকে তাকাস না। কি অদ্ভুত না? এবং ওরা হচ্ছে যখনই ওই আজাদ এবং আজাদের বউ নৌকার দিকে তাকানোর জন্য ঘরে জানালা খুলতেন কিংবা দরজার সামনে দাঁড়াতেন, তখনই ওরা খুব অস্বাভাবিক আচরণ করতেন এবং বলতেন যে খবরদার ওর দিকে তাকাস না। এবং বাবা মাকে তুই বলে সম্বোধন করা, এবং তার যে বয়স, সে বয়সে সে কথা সে বলতে পারে না। হ্যাঁ, এবং এই বিষয়টাতে আজাদের খুব সন্দেহ হয় যে আসলে ঘটনাগুলো কি। কারণ গ্রামে হচ্ছে এরকম পুকুরে নৌকা ভাসে এই ব্যাপারগুলো পরিচিত এবং খুব স্বাভাবিক। আজাদ ওইভাবে স্বাভাবিকই ভেবে নিয়েছিল যে হয়তো বাড়িতে দোয়া দুরুদ পড়া হয়নি বেশি, এই জন্য হয়তো এইসব হচ্ছে। এবং আজাদ ওই বিষয়টাকে খুব বেশি সিরিয়াসলি নেয়নি, কারণ গ্রামে এই ঘটনা অনেক ঘটেছে এবং খুব স্বাভাবিক যে আমরা অনেক গ্রামেই দেখবো যে এরকম ঘটনা ঘটে, পুকুরে নৌকা ভাসে। তো কিন্তু ওই বাচ্চাদের আচরণে তারা বেশি ভীত সন্ত্রস্ত হয়েছে, তারা খুবই ভীত সন্ত্রস্ত হয়েছে। এবং তারা পরের দিন যেই মাওলানা সাহেবকে দিয়ে দোয়া দুরুদ পড়িয়েছিলেন তার কাছে গেলেন, তার সঙ্গে বাচ্চা দুটোকে নিয়ে গেলেন এবং বাচ্চা দুটোকে হচ্ছে তাকে সালাম দেওয়ার জন্য অনেকবার বলেছেন যে ইমাম সাহেবকে, মাওলানা সাহেবকে সালাম করো, এবং তারা সালাম দেয়নি। তারা কোনো অবস্থাতেই তাকে সালাম দেয়নি। তখন মাওলানা সাহেব ওই বাচ্চা দুটোকে জিজ্ঞেস করলেন যে মাগো সালাম কেন দিবা না, দাও। হয়তো মাওলানা সাহেব কিছু টের পেয়েছেন, ফিল করছেন। তখন মেয়ে বাচ্চাটা বলল যে আমার ইচ্ছা, আমি সালাম দেব না, তোকে বলার কে? আচ্ছা, মানে তাকেও তুই করে সম্বোধন করছে। এবং মাওলানা সাহেব একটু মুচকি হাসলেন। মাওলানা সাহেব মুচকি হেসে আজাদকে বললেন যে অন্য একটা, তার যে ওস্তাদ, তিনি যেই মাদ্রাসায় পড়াশোনা করছেন, তার যে ওস্তাদ, তার ছেলের কাছে, তার ওস্তাদ নেই, তার ছেলের কাছে পাঠিয়ে দিলেন যে ওনাদেরকে দেখে আনেন। এবং যখন ওই মাওলানা সাহেবের ওইখানে, ওই মাওলানা সাহেব যেখানে পাঠিয়েছেন ওই জায়গায় যখন গেলেন, তখন ছেলেটাকে একটা রাত্র থাকতে বললেন ওইখানে। তিনি ছেলেটাকে বললেন যে তুমি একটা রাত্র এখানে থাকো। আর মেয়েটাকে হচ্ছে তিনি ওইখানে একটা এতিমখানা ছিল মহিলাদের, মেয়ে বাচ্চাদের, মেয়ে বাচ্চাদের জন্য একটা এতিমখানা, ছেলে বাচ্চাদের জন্য একটা এতিমখানা। ছেলে বাচ্চাটাকে মাদ্রাসায় রেখে মেয়েটাকে ওই এতিমখানায় থাকতে দিলেন। এবং রাতের বেলায় ছেলেটাকে হচ্ছে, ছেলেটার বয়স কেমন, মেয়েটার বয়স হচ্ছে 14-15 বছর, আর ছেলেটার বয়স 11-12 এরকম হবে। আর ছোট যে বাচ্চাটা সেটা একদমই ছোট, 3-4 বছরের বয়স, কেবল 2-1 শব্দ বলতে পারে। ছেলে বাচ্চাটাকে পাশে যারা ছিলেন তাদেরকে বলে দিলেন যে ও যাতে বাইরে বের হতে না পারে, আর ওই ছেলেটাকেও বলে দিলেন যে তুমি বের হবা না, তোমার যদি রাতের বেলায় ওয়াশরুমের, মানে ওখানে স্তেঞ্জা, প্রস্রাব, তোমার যদি স্তেঞ্জার জরুরত হয় তাহলে তুমি সিঁড়িতে বসেই প্রস্রাব করবে,
ওয়াশরুমে যাবে না। হ্যাঁ, ওয়াশরুমে যেতেই ওকে নিষেধ করে দিয়েছিলেন তিনি, যে ওয়াশরুমে তোমার যাওয়া দরকার নেই, তোমার যদি ওয়াশরুমের প্রয়োজন হয় তাহলে যে প্রয়োজনই হোক সেটা তুমি সিঁড়িতে বসেই করবে। আমরা ঠিক এই জায়গাটা ছোট ব্রেক নিই, হ্যাঁ, কারণ ঘটনাটা আমার কাছে মনে হচ্ছে খুবই রহস্যময় এবং একটার পর একটা লেয়ার উন্মোচিত হচ্ছে গল্পের রহস্যের মধ্যে। আমরা ব্রেকে যাব, তবে তার আগে একটু বলি, যারা আমাদের ফেসবুকে আমাদের পোস্ট শেয়ার করে আরো অসংখ্য মানুষকে আমাদের সঙ্গে যুক্ত করেছেন তাদের নামগুলো একটু পড়তে চাই। যেমন টাচিং ক্লাউড, তিনি আমার পোস্ট শেয়ার করেছেন। উত্তরা অনেকবার আমাদের এই পোস্ট শেয়ার করেছেন এবং আরো অনেক বন্ধুদেরকে আমাদের সঙ্গে যুক্ত করেছেন। নিঝুম তিনিও আমাদের পোস্ট শেয়ার করার মধ্যে একজন মানুষ। লিমন ইসলাম প্রিন্স, তিনি লিখেছেন খুব ভালো প্রোগ্রাম, তাকে অনেক ধন্যবাদ। নূর আলম আমান, তিনিও আমাদের এই পোস্ট শেয়ার করার তালিকায় আছেন। এমডি সাকিব, সুজন চন্দ, AH হিমেল, উত্তর নাম আমারও বলেছি আমরা। হারিয়ে যাওয়া ভালোবাসা, এমডি রাসেল আল মামুন, তিনি সবসময় আমাদের সঙ্গে থাকেন। তিনি বলেছেন বস সবসময় তাবিজ শোয়ের সাথে আছি, শুনছি কাপাসিয়া লোহাদি থেকে, তাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অনন্ত কুমার সাহা, তিনিও আমাদের সঙ্গে আছেন এবং আরো অনেক বন্ধু যারা আমাদের পোস্ট শেয়ার করেছেন এবং কিছুক্ষণের মধ্যে আরো অনেকেই শেয়ার করবেন, তাদের প্রত্যেককেই আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। কৃষ্ণবালক এবং কৃষ্ণবালকের তাবিজ একটু বিরতির বিরহ নেবে আপনাদের জন্য, তারপরে ফিরে আসবো রহস্য, SMS, ফেসবুকের কমেন্টস এবং আরো অনেক অনেক ঘটনা নিয়ে। সঙ্গে থাকুন। বিরতির বাধা টপকে কৃষ্ণবালক আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছে ক্যাপিটাল FM 94.8 এর অন্যরকম আয়োজন শনিবারের 2 ঘন্টা তাবিজে। আপনাদের সঙ্গে আছি আমরা, কথা বলছি আপনাদের সাথে, মনের চোখে দেখানোর চেষ্টা করছি এবং যারা আমাদের সঙ্গে মনের চোখে দেখতে দেখতে এতদূর পর্যন্ত এসেছেন তারা অনেক রকম কমেন্টস করছেন আমাদেরকে, ফেসবুকে কমেন্টস করছেন, ইনবক্স করছেন, তার পাশাপাশি SMS প্যানেলে SMS করছেন। CFM একটা স্পেস, তার নাম এবং তার টেক্সট লিখে পাঠাচ্ছেন 6969 এই নাম্বারে। ঠিক যেভাবে আমাদেরকে নূর হোসাইন ফ্রম টঙ্গী গাজীপুর থেকে বলেছেন, তিনি আমাদেরকে শুনছেন। তাবিজের পাগল আব্দুর রহমান রিঙ্কু বলেছেন যে ভাই দুঃখের সাথে বলছি আমি 7 জুন বিদেশ চলে যাব এবং তাবিজ জানি না আর শোনা হবে কিনা। আমি তাবিজের একজন নিয়মিত ফ্যান ছিলাম। আপনার জন্য সুখবর আছে একটি, আপনি এখন তো আমাদেরকে রেডিওতে শুনছেন। আপনি যখন বিদেশে যাবেন, পৃথিবীর যে দেশে আপনি যান না কেন, যদি আপনার ইন্টারনেট সংযোগটি থাকে এবং যদি আপনার একটি স্মার্টফোন থাকে, তাহলে আপনি আমাদেরকে যে কোনো প্রান্ত থেকে শুনতে পারবেন। আপনি গুগল প্লে স্টোরে যাবেন, যেখান থেকে আপনারা অ্যাপ ডাউনলোড করেন, সেখানে লিখবেন ক্যাপিটাল FM 94.8 এবং সেখানে দেখবেন ক্যাপিটাল FM এর একটি অ্যাপ আছে এবং সেই অ্যাপটি ডাউনলোড করার পরে প্রতি শনিবার রাত 11টা থেকে 1টা বাংলাদেশ সময় আপনি মাথায় রাখবেন আপনি আমাদেরকে শুনতে পাবেন। যদি আপনার আইফোন থাকে তাহলে আপনি iOS প্ল্যাটফর্মে যাবেন এবং সেখানে একই রকম অ্যাপ ডাউনলোড করবেন এবং একই রকমভাবে কৃষ্ণবালক আপনাদের কানের অন্দর দিয়ে মনের বন্দরে পৌঁছবে এবং আপনাদেরকে কৃষ্ণবালকের কথার সঙ্গে সঙ্গে ছবি আঁকতে সাহায্য করবে। গাজীপুর থেকে আমাদের সঙ্গে আছেন তৌহিদ, তিনি বলেছেন ভালো। কেন ভালো বলেছেন, কি ভালো বলেছেন সেটি আমাদের কাছে বোধগম্য নয়, যদি একটু বুঝিয়ে বলেন তাহলে ভালো লাগবে। আকবর হক আছেন, থ্যাঙ্কস ফর চেঞ্জিং দ্য ব্যাকগ্রাউন্ড সং অফ তাবিজ, আগের স্যাটারডেটা খুব বেশি ভালো ছিল না। এই সমস্ত মতামত কিন্তু আমাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য। শুভ আছেন মিরপুর 1 নম্বর থেকে, বলেছেন কৃষ্ণবালক কেমন আছো? কৃষ্ণবালক ভালো আছে এবং ভালো যে আছে সেজন্যই তার আপনাদের সঙ্গে কৃষ্ণবালক যুক্ত হয়েছে আজকে। রফিক স্যার আছেন মেরুল বাড্ডা থেকে, আই ফিল ইন লাভ উইথ তাবিজ, নেভার আই মিস ইট, অনেক ধন্যবাদ। রায়ান আছেন চকবাজার ঢাকা থেকে, ঈদের জন্য কোনো স্পেশাল শো হবে কিনা প্ল্যান করছি, অবশ্যই কোনো স্পেশাল শো করার চেষ্টা করব আমরা। শহীদুল সাভার থেকে আছেন, ভাইয়া কেমন আছেন? তাবিজ আমার খুব ভালো লাগে, তাই প্রতি শনিবার আমি শুনি। সামিয়া আছেন উত্তরা থেকে, হ্যালো ভাইয়া, হাউ আর ইউ? প্রতি শনিবারের মতো আজকেও আমি তাবিজের সাথে আছি। ফার্স্ট ঘটনাটা ভালো লেগেছে। ভালো আছি আমি কৃষ্ণবালক, এবং আপনি ভালো আছেন কিনা সেটি জানতে চাই এবং সেটি যখন জানবো তখন বাকি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো। সামিয়া। জুয়েল আছেন কাঞ্চন রূপগঞ্জ থেকে, ভাই আমি আছি, থাকবো, কিন্তু সাউন্ড অনেক কম, ডু সামথিং প্লিজ। সেটি কেন কম সেটি বুঝতে পারছি না, কারণ আমাদের স্টুডিওতে সাউন্ড কিন্তু একেবারেই ঝকঝকে। তারপর আপনি যদি ভলিউমটি বাড়ান তাহলে হয়তো বা চেষ্টা করে দেখতে পারেন। সজীব আছেন ঢাকা থেকে, তিনি CFM-কে ভালোবাসা জানিয়েছেন। কিরণ আছেন, তিনি আমাদের সঙ্গে আছেন। ভাই আমি JU থেকে আলমাস বলছি, আমি প্রতি শনিবারে তাবিজ
শোনার জন্য অপেক্ষা করি, তবে আমার মনটা একদম ভালো নেই। তাজ নামে একটা, এটি ভালোবাসার শোনো ভাইয়া। তানজিলা আমাদের সঙ্গে আছেন গাজীপুর থেকে। রূপা অনেক ভালো বলেছেন। জুয়েল আমাদের সঙ্গে কাঞ্চন থেকে শুনছেন। মোহন মিল্টন শুনছেন লালবাগ থেকে। তাবিজ শুনতে তার খুব ভালো লাগে এবং তিনি ভয় পেতে চান। তিনি একা একা ছাদে বসে আমাদের এই শোটি শুনছেন। যখন এই কথা বলছি তখন আরও অনেক নাম এসেছে, নামগুলো পড়েই ফেলি, কারণ 12টার সংবাদের আগে আমরা আর কারো SMS পড়বো না। এসকে সজীব আছেন গাজীপুর থেকে। শামীম আছেন শেরপুর থেকে। ইশরা আমাদের সঙ্গে আছেন। আমি তোমাদের শোতে আসতে চাই, ভয়ানক স্টোরি বলবো কিভাবে। অনেকে আমাদের শো আসতে চান, তাদের সবার জন্য একই পরামর্শ যে প্রথমত আপনারা আমাদের কি গল্প বলতে চান তার ধারণা আমাদের নিতে হবে। সে কারণে আপনি তো SMS এত বড় ঘটনা লিখে পাঠাতে পারবেন না, সে কারণে আমাদের ফেসবুক আছে এবং ফেসবুকের ইনবক্স আছে। আপনি আপনার স্টোরিগুলোর একটু সিনাপসিস বা মূল ঘটনা আমাদেরকে লিখে পাঠাবেন। কমপক্ষে 3টি ঘটনা আপনার সঙ্গে যদি থাকে তাহলে সেখান থেকে নির্বাচন করব, এবং যদি আপনি ঢাকার আশেপাশে থাকেন তাহলে সেক্ষেত্রে আমাদের শোতে আপনি আসতে পারবেন। ঈশ্বর, আপনার যদি এই সমস্ত কোয়ালিফিকেশনগুলো ফুলফিল করার মতো সামর্থ্য এই মুহূর্তে থাকে তাহলে আপনি আমাদের সঙ্গে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। তানজু শুনছেন, যারা ঢাকা থেকে আছেন তানজু শুনছেন, তার ভালো লাগছে। ফেসবুকের বন্ধুরা অনেক মন খারাপ করে আছেন, কারণ ফেসবুকে এখন পর্যন্ত একটি কমেন্টও পড়া হয়নি। সে কথাগুলো একটু বলতে চাই। এদিকে আবার সংলাপ আছেন আমাদের সঙ্গে, তার ঘটনাগুলো শুনছি আমরা, এবং যেখান থেকে থামিয়েছিলাম সেখান থেকে শুরু করতে চাই। তবে তার আগে একটু আপনাদের ফেসবুকের কমেন্টগুলো পড়তে চাই। শাকিল খান আছেন, তিনি 1টা পর্যন্ত থাকবেন। একাই আমার তুমি, তাবিজ ইজ দ্য বেস্ট শো। আমি সেই ছেলেটি, ভাইয়া সাউন্ডটা আসলেই অনেক কম। নিশ্চয়ই আমাদের আইটি শুনছে, আর তারা নিশ্চয়ই ঘটনাটি আমাদের সমাধান করার চেষ্টা করবে। শান্ত, আমি শান্ত, তিনিও আমাদের সঙ্গে আছেন। রিফ্রেশ দিচ্ছি আর অনেকগুলো কমেন্ট আসছে, যে কারণে পড়তে একটু অসুবিধা হচ্ছে। আফ্রিদি তুহিন তো বলেছি, তার গল্প বলেই শুরু করেছে আজকে। সায়ান আহমেদ আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদের সঙ্গে আছেন, শুনছেন তিনি আমাদেরকে। আমাদের সঙ্গে আছেন পথ হারা পথিক, তিনি বলেছেন আমি কেমন আছি। GS আরিফ, তিনিও বলেছেন খুব খুব ভালো লাগছে, তিনি 2 মিনিট আগে আমাদের কমেন্ট করেছেন। রূপা আক্তার সুপ্তি আমাদের সঙ্গে আছেন, তিনি বলেছেন আমি এবং আমার 2 বোন খুশি ও কেয়া শুনছেন আমাদেরকে, অনেক বেশি ভালো লাগছে। যাই হোক, আমরা আবির ইসলাম শান্ত বলেছেন ভাই আমার মেসেজটা পড়বেন। আমি সাফার থেকে, তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি এবং তার বন্ধুরা মিলে আমাদেরকে শুনছেন এবং সবাই তাবিজের সঙ্গে আছেন। পথারা পথিক শাকিল খান, তার কথা বলেছি। এমডি রাসেল আল মামুন আমাদের নিয়মিত শ্রোতা। এমডি আলামিন হোসাইন, তিনিও আমাদের সঙ্গে আছেন এবং শেয়ার করেছেন। AR রাকিব, তার কথা না বললেই নয়। হাসান JR বাপি, তিনিও আমাদের সঙ্গে আছেন, শুনছেন আমাদেরকে। সিয়াম হাসান, তাকে পাচ্ছি আমরা। মঞ্জুরুল ইসলাম মুন্না, তিনি বলেছেন ভালো লাগছে, সবসময় তাবিজের সঙ্গে আছেন। আহমেদ JUB রাজ, তিনি আমাদের সঙ্গে আছেন। হিরামন পাখি আমাদের সঙ্গে আছেন। এরকম আরো অনেক নাম আছে, তবে আমরা এখন কারোর সঙ্গে আর নেই। আমরা এখন রহস্যের সঙ্গে আছি, আমরা এখন আছি আমাদের অতিথির সঙ্গে। ঠিক যেখান থেকে ঘটনাটির সমাধান হওয়া শুরু হয়েছিল, ছোট্ট ছোট্ট 2টো বাচ্চা যে তার বাবা মাকে তুমি পর্যন্ত বলতে সাহস পাওয়ার কথা নয়, তারা তুই বলে ডাকছে। অস্বাভাবিক ঘটনা একের পর এক ঘটছে। রাতের বেলা মাঝ পুকুরের মধ্যে নৌকা ভাসছে সুন্দর ফুটফুটে একটা বাচ্চা নিয়ে। যখন সমাধানের পথে হাঁটা শুরু করলো তখন তারা সবাইকে তুই তুই করে বলছে এবং অদ্ভুত স্বরে, অদ্ভুত ঢঙ্গে কথাবার্তা বলছে। এটি কেন হয়েছে, এই প্রশ্নগুলো নিশ্চয়ই আপনার মনে তৈরি হয়েছে, আমার মনেও তৈরি হয়েছে। আমরা জানতে চাই অতিথিদের কাছ থেকে যে ঘটনাটা কিভাবে সমাধান হলো, নাকি আদৌ কোনো সমাধান হয়নি। তো বাচ্চাটাকে যখন মাদ্রাসায় রাখা হলো তখন বাচ্চাটা হাসছে, ছেলে বাচ্চাটা হাসে। ও খুব মজা পেলে যেরকম একটা হাসি ওরকম হাসছে। এখানে তো ওকে বলে দেওয়া হয়েছে যে তোমার যদি কোনো ওয়াশরুম জরুরত থাকে তাহলে সেটা অবশ্যই সিঁড়িতেই সারার জন্য, এবং ওর জন্য পর্যাপ্ত পানি টেনে রাখা হয়েছিল। এবং ও শুধু মুখ থেকে একটা শব্দই বলেছিল যে অর্থহীন। এবং সেই যে মাওলানা সাহেব যার কাছে পাঠিয়েছিলেন, এবং সেই শব্দটা শুনে খুব চিন্তায় পড়ে যান এবং তার মধ্যে খুব সন্দেহ হয় এবং সে খুব বড় বড় চোখ তুলে বাচ্চাটার দিকে তাকায়। তো রাতের বেলায় সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন ওই ছেলে বাচ্চাটা বিছানা ছেড়ে উঠে যায় এবং যাকে ওকে দেখার জন্য যাকে রাখা হয়েছিল সেও তখন ঘুমিয়ে পড়ে।
এবং ও দরজা খোলে। দরজা খুলে যখন বাইরে যায় তখন বাইরে সিঁড়ি থেকে আস্তে আস্তে নিচে নামে। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্কুল মাদ্রাসায় বা হচ্ছে এরকম হল সিঁড়ির পাশে ইটের খোপ খোপ খালি ঘর থাকে। তো সে খালি ঘর দিয়ে তাকিয়ে দেখে যে পাশেই একটা টিউবওয়েলে একজন কল চাপছে হাত দিয়ে, তার মাথা নেই। সে আরো দুজন তারা হাত মাটিতে রেখে পা উপরে দিয়ে দাঁড়িয়ে আছে, তাদের দুজনেরও মাথা নেই। এবং ও তখন অস্থির হয়ে যায় এবং সে বাইরে যাওয়ার জন্য ছটফট করে, চিৎকার চেঁচামেচি শুরু করে। তো সবাই এসে তাকে ধরে ফেলে, তখন বললে যে আমি বাইরে যাও। এই যে চিৎকার চেঁচামেচি এটা ওই হুজুর হচ্ছেন টের পেয়ে যান এবং উনি হচ্ছে কি একটা আতঙ্কের কারণে ইয়া আল্লাহ বলে একটা জোরে শব্দ করে এবং সে শব্দ করার সাথে সাথে ওই ছেলেটা এখানে সেন্সলেস হয়ে যায়। তার পরের দিন যখন সকাল হয় তখন হচ্ছে ওই বাবা মা আসেন এবং আজাদ এবং আজাদের ওয়াইফকে ওই হুজুর বলে দেন যে ওদেরকে বাড়ি নিয়ে যাও এবং ওদেরকে আরেকজন মারানোর কথা বলেন যে ওরা যে ওনার কাছে তোমাদেরকে যেতে হবে না, আমি ওনাদেরকে নিয়ে তোমাদের বাড়ি চলে আসব। এবং মাওলানা সাহেব যখন ওদেরকে পাঠিয়ে দেন তখন আজাদ খুব হতাশ হয়ে যায়। তখন বলে যে হুজুর তাহলে আমার ছেলে মেয়ে দুটা কি আর ঠিক হবে না? তো বললেন যে না, ইনশাল্লাহ ঠিক হবে, কিন্তু শক্ত করো মনকে, তোমার সামনে কঠিন বিপদ। এই বলে যখন ওদেরকে বাড়ি পাঠিয়ে দেয় তার 7-8 দিন পরে বড় তার থেকে মানে যার ওই মাওলানা সাহেব যার কাছে পাঠিয়েছিলেন তিনি একজন অনেক কামেলদার মানুষকে নিয়ে তাদের বাড়িতে চলে আসলেন। এবং তাদের বাড়িতে চলে আসার সাথে সাথে সব থেকে যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে সেটা হচ্ছে বাচ্চা দুটো ওদিন রাত থেকেই হচ্ছে কেমন অস্থির অস্থির করছে, আর ছেলে বাচ্চাটা খুব চিৎকার চেঁচামেচি করছে। এবং তার আগের দিন রাতে ছেলে বাচ্চাটা যখন চিৎকার চেঁচামেচি করে ছোট ছেলেটা, তখন ওই আজাদের বউ শুনতে পায় যে পাশে ঘরের বাইরে 7-8 জন মহিলা, মানে 7-8 জন হলে যেরকম শোরগোল এরকম হাসাহাসি করছে আর বলছে ওকেও বাইরে নিয়ে আসো। ওকেও বাইরে নিয়ে আসো, এটা তাকে খুব ভয় পাইয়ে দেয়। এবং সে ওই দিন হচ্ছে বাচ্চাকে কোলে নিয়ে সারা রাত বসে থাকে, সারের আঁচল দিয়ে বাচ্চাকে ঢেকে রাখে। বাচ্চার মুখ খুলতে মানে মুখই খোলেননি উনি। এর আগে একটা ছোট্ট ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে যখন ওনাদের ওই বড় 2টা ছেলে মেয়েকে ওই হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়, তার আগে উনি রাতের বেলায় হঠাৎ একদিন চোখ খুলে দেখেন যে ঘরের জানালার ফাঁক থেকে এক জোড়া চোখ টকটকে লাল তার বাচ্চাটার দিকে তাকিয়ে আছে। এবং পরের দিন যখন ওই ইমাম সাহেব আসেন, ওই মাওলানা সাহেব আসেন যখন, তখন 3 জনই আসেন। তারা প্রথম যে মাওলানা সাহেব তিনি যার কাছে পাঠিয়েছিলেন এবং তারা হচ্ছেন যাকে বুজুর্গ যিনি তাকে নিয়ে এসেছিলেন। এবং তিনি বাড়িতে প্রবেশ করার সাথে সাথে আরেকটা ঘটনা, সেটা হচ্ছে ওই 3-4 দিন থেকে সেই বাড়ির আশেপাশে খুব পচা লাশের গন্ধ পাওয়া যাচ্ছিল। এবং কোনোভাবেই এলাকায় যারা ছিলেন তারাও সবাই পেত এবং ওরা ভেবেছিলেন যে হয়তো এই ধরনের ঘটনা ঘটছে, এই কারণে ওরাই হচ্ছে এই লাশের গন্ধটা পাচ্ছে। আচ্ছা, তো এলাকাবাসী তারাও খুব অতিষ্ঠ হয়ে যাচ্ছিলেন এবং এই গন্ধটা, এবং এত পচা বিশ্রী একটা গন্ধ, কিন্তু বাড়ির আশেপাশে অনেক খোঁজাখুঁজি করে কোথাও কিছু পাওয়া যায়নি। সাহেব যেদিন আসলেন বাড়িতে, বাচ্চা দুটোকে ডাকলেন এবং বাচ্চা দুটো একজন আরেকজনের দিকে তাকিয়ে হেসে দিয়ে বললেন যে ভাই, শেষ রক্ষা আর হইল না। শেষ রক্ষা হলো না, এই কথা বলেই তারা হচ্ছে উধাও হয়ে গেলেন বাচ্চা দুটো। এবং ইমাম সাহেব তখন বললেন যে আসলে এই বাচ্চা দুটো তাদের বাচ্চা না। আগের দিন রাতের বেলা যখন তারা বাইরে বের হয়েছিল তখন এই বাচ্চা দুটোকে কোনো একটা অলৌকিক শক্তি নিয়ে গিয়েছিল একজন একজন করে, এবং সেখানে তাদের কাউকে প্রতিস্থাপন করেছিলেন। ও মাই গড। তারপর ছোট বাচ্চাটাকেও নেয়ার জন্য বারবার
বলা হয়েছিল, এবং সেজন্যই ওই মা রাতের বেলা শুনতেন যে ওকেও বাইরে নিয়ে আসো। এবং তারপর হুজুর বললেন যে এই পুকুরের মাঝখানে তোমার ছেলে মেয়ের লাশ আছে। খুব মানে করুণ একটা ব্যাপার, সেখানে চিৎকার চেঁচামেচি, কান্নাকাটি, পাশের গ্রামের লোকজন সবাই জড়ো হলো, প্রচুর মানুষজন আসলো, এবং কেউ পুকুরে নামলেন, এবং পুকুর থেকে প্রায় অর্ধগলিত দুটো লাশ, যে ছেলে বাচ্চার মেয়ে বাচ্চার লাশ দুটো তারা তুললেন। এবং পরে তারা ওই বাচ্চাটাকে নিয়ে ওই বাড়ি ছেড়েই চলে যান, এবং আর কোনোদিন তারা ওই বাড়িতে ফেরেননি। এবং এখন পর্যন্ত সেই বাড়িটা ওরকম ঝোপঝাড়, ঘরগুলো ভাঙা, কিন্তু ঘরের ভিতরে লতা পাতা, পুকুরে অনেক মাছ, কেউ কখনো কোনোদিন মাছ ধরতে যায় না, এবং সেটা একটা বিরান ঘর হিসাবে, বিরান বাড়ি হিসাবে ওই এলাকায় পরিচিত, এবং তারাও আর কোনোদিন ওই বাড়িতে যাননি। আসলে প্রত্যেকটা ঘটনার কিছু মুহূর্ত থাকে। এই পুরো ঘটনাটি হয়তো আবার শেষ, এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলাম আমরা সবাই। তার মানে আপনি যে দুটো বাচ্চাকে সেখানে লালন পালন করেছেন এতদিন ধরে, সেটি আপনার বাচ্চা নয়। মৃতদেহ সেই পুকুরের মাঝখানে গলিত পচে যাওয়া লাশের মতো অবস্থা। যখন এই ঘটনা শুনছিলাম আমরা সংলাপের কাছ থেকে, তখন আমার মাথার ভেতরে কাজ করছিল যে আসলে এইরকম কোনো একটি ঘটনা আমার মাথার মধ্যে বারবার ঘটছিল, এবং যে ঘটনাটি আমাদের একজন বন্ধু আমাদেরকে পাঠিয়েছেন।